স্টার বাংলাদেশ। পরিচয়টা একটু ছোট করে জানতে চাই। আমার নাম সোনিয়া আক্তার, খুব সাদামাটা একটা নাম। আমার সাথে সাথে অনেক সোনিয়া ছিল, ডাবল নাম, বাট আমি একমাত্র যে সিঙ্গেল নাম নিয়ে সবসময় চলছি। আমার জন্মস্থান হচ্ছে খুলনা বিভাগ, বাগেরহাট জেলা, মংলা থানা, সুন্দরবন এরিয়ার ভিতরে। আমরা দুই বোন, আমি বড়, ছোট একটা বোন। আমি সাধারণত আর পাঁচটা মানে বাচ্চাদের মতোই স্কুল পড়াইলে ভালো লাগতো, স্কুল পলাইলে ভালো লাগতো, যেহেতু সাধারণই তাই। হ্যাঁ, দেখছেন এই টেস্ট কেমন সাধারণ মানুষের। একটু বাবা মার সাথে অভিনয় করলে বেঁচে যাওয়া, যেমন বাবা ঘুম পাতাইলে অনেক সময় বাবাকেই ঘুম পাতায় নিজে পাশ কেটে খেলতে যাওয়া। ঘুম পাতানো মানে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক হয়েছে। বাবা ঘুম থেকে উঠে দেখে আমি নাই, তখন লাঠি যা পাইছে তাই দিন নড়াইছে, বাবার আগে আমি দৌড়ে পলাই গেছি, এরকম হয়েছে। আর তারপর তো স্কুল লাইফে এরকম বহুবার হয়েছে, প্রায় 2-3 বার এরকম হয়েছে। একটু জ্বর হইলেও এমন একটা ভাব ধরছি যে আমাকে দিয়ে আর হবে না, আমি মরেই যাব। তো বাবা মা তো সন্তানের প্রতি খুব কেয়ারিং, আমার বাচ্চা আগে বাঁচুক তারপরে পড়া। তো দেখা যায় আমি ওই সুযোগটা একটা বছর গ্যাপ দিয়ে ফেলছি। আমার তো খুব আনন্দ, খেলাধুলা, স্কুল আর নেই। আমি একটু প্লিজ অনুরোধ করব যে মাইক্রোফোনটা একটু প্রপারলি সাউন্ড হিসেবে যাচ্ছে কিনা। জুয়েল, আর ইউ স্যাটিসফাইড? আর একটু মাইক্রোফোনটা সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আর স্পেশালি এই পাশে যে মানুষটি আছে তার নাম বলিনি, বলতেও চাচ্ছে না, কারণ সে তো থাকবে না, তার নাম বলে কি হবে। আজকে আসছে মঙ্গলগ্রহ থেকে, কালকে নাও থাকতে পারে, সো এই জন্য তার নাম আমি বলতেছি না। পাশে আছে সোনিয়া, বাট দুইজনের অনুমতি নিয়ে যদি তোমরা পারমিট করো, আমি একটা কথা বলতে চাই যে একদিকে অসম্ভব গ্ল্যামারাস একটা মেয়ে সূর্যের মতো জলজল করতেছে, আরেকদিকে সাধারণ একজন মানুষ যে বাংলাদেশে রিপ্রেজেন্ট করে। এমন দুইজনের মানুষের মধ্যে দিন শেষে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের ভালো লাগার জায়গাগুলো, আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেটা আমি আজকে সত্যি কাছ থেকে দেখতে চাই। সেজন্য এই সুন্দরী মেয়েটিকে আমি নিয়ে এসেছি, অনুরোধ করেছি, অনুনয় করে বলেছি যে প্লিজ আমার স্টেজ আজকে শেয়ার করো। ওকে, যাচ্ছি সোনিয়ার কাছে। জুয়েল, আর ইউ ক্লিয়ার যে সাউন্ড পারফেক্টলি আসতেছে? ওকে, সোনিয়া। আর গ্রামের বাড়ি বেড়াইতে যাওয়াটা খুব এনজয় করতাম। জীবনের অর্থ তো বুঝতে পারতাম না, কিন্তু ভালো লাগতো। যতটা পারি খেলাধুলা, বই খাতা থেকে একটু দূরে থাকা, ওইটা খুব বিরক্তিকর ছিল। তো যাই হোক, সাধারণত স্কুল 2 দিন ক্লাস করলে 4 দিন মানে গেলাম না। 2-একটা বকাঝকা খাইলাম, সমস্যা কি, আমার তো খেলাধুলা দিব্যি চলছে। তো তখন সালটা 2002 সাল। আমার বয়স কতই বা, তখন আমি 2তে পড়ি। স্কুলে গেলাম, হঠাৎ করে 2জন নতুন ম্যাডাম প্রাইমারি স্কুলে আর কি নতুন আসছে। তো একটা ম্যামকে দেখার মতো খুব ভালো লাগছে। কেমন দেখতে? সেই রকম, আমি জানি না, আমার নজর দিয়ে তো একদম প্রেমে পড়ার মতো। আমি জানি না, আমার ওই ক্লাস 2 এর বয়সে মেয়ে প্রেমে পড়লে তো প্রবলেমের একটা সম্ভাবনা না, কোনো প্রবলেম নেই। ইটস বিন লেসবিয়ান টাইপ এনিওয়ে, বাট তোমার ভালো লাগছে এই ভালোবাসাগুলো রিয়েল, ওই টাইপের না, রিয়েল ভালোবাসা, এগুলো খাঁটি ভালোবাসা, একদম মৃত্যু। ক্লাস 2 এ, রাইট? ক্লাস 2। আচ্ছা, তুমি কি সোনিয়া একটা কাজ করতে পারো? ইফ ইউ ক্যান, তুমি কি কিছু সময়ের জন্য চোখ বন্ধ করতে পারো? ওকে, বাহ। সোনিয়া, আমি তোমাকে বলছি যে প্লিজ টাইম মেশিনে করে ক্লাস 2 এর সময়টাতে চলে যাও, প্লিজ চলে যাও একদম ক্লাস 2 এ। যেতে পারতেছো? কতদূর গেছো? ক্লাস 6, 7, 5, 4, 3, 2, ফাইনালি ক্লাস 2। ম্যাডাম কিন্তু আসলো এখন, এই যে গেট দিয়ে ঢুকলো। দেখতে পাচ্ছ ম্যামকে গেটে দেখিনি, তাহলে কোথায়? ম্যামকে ক্লাসরুমে দেখছি। ফাইনালি ঢুকে গেছে ক্লাসে। না, তুমি তো ব্যাক বেঞ্চার অলওয়েজ। ফাইনালি ক্লাস ব্যাক বেঞ্চার নয়, আমি যখন আমাকে মানে স্কুল পড়াইতাম, আমাকে 2তে ভর্তির জন্য নিয়ে আসলো, বাট আমি বারণ করতে পারিনি। সরে যে কারণে ব্ল্যাক বেঞ্চার, তার পর্যন্ত সামনে ছেলে 5 বানাম করতে বললো, আমি পারিনি। তো ফাইনালি বলছিল আমি 2য় শ্রেণীতে পড়ি, এটাও পারিনি। কিন্তু আমার সাথে একটা মেয়েকে নিয়ে গেল, ওকে বেবিতে ভর্তি করাবে, কিন্তু ও সব আমারগুলো সব বলে দিল। আমার কাছে কিছু মনে হয়নি, কিন্তু বাইরে বেরোনোর পর বাবা সেই মেরে দিল, আমি দৌড়ে পালায় চলে গেছি। ওকে ম্যাম, ক্লাসে চোখ বন্ধ করো।
তো ওই যে যথারীতি আমি চোখ বন্ধ করো, ম্যাম কিন্তু ক্লাসে, Okay, রাইট? ফাইনালি ম্যাম ক্লাসের মধ্যে আমি ঢুকে গেছে। কিভাবে জানো 1 থেকে 2 তে ক্লাস ম্যামকে দেখতে পাচ্ছ ক্লাসে ঢুকে গেছে, রাইট? হ্যাঁ। দেখো তো একটু চোখ কালো খুলে দেখো তো, এই পাশে একটা মেয়ে বসে আছে। না, আমার ম্যাম আরো সুন্দর, আরো সুন্দর। ওকে, তারপর তখন কিভাবে যেন আমার ক্লাস 1 থেকে 2 তে উঠে 1 হয়ে গেল, বাট আমি জানতাম না যে আমি মেধাবী, কিন্তু আমি 1 হয়ে গেছি। প্রাইমারি স্কুল অনেক আনন্দের, যারা প্রাইমারিতে পড়াশোনা করছেন তারা বুঝতে পারবেন। অন্যান্য স্কুলে যতটা একটু থাকে তার থেকে অনেক চমৎকার একটা লাইফ। ওকে, আমরা এভারেজ মানুষই আমার মনে হয় প্রাইমারি স্কুল বা অনেকে ব্র্যাক স্কুল এগুলো পড়াশোনা করছি। তো পিসের বেঞ্চে বসলাম। মানে আপনি বলতে চাইছেন যে মফস্বলের একটি প্রাইমারি স্কুল, একটা খেলার মাঠ, অনেক বড় বড় শাসন কম, গাছ, আনন্দ বেশি। মানে কোনো বাউন্ডারি নেই, কোনো boundary হুটহাট করে নেই, ছুটে কোনো নাই। মানে অন্যান্য- দেরিতে আসা, আগে পালিয়ে যাওয়া, স্কুলের বইয়ের বোঝা নাই, অনেক ইচ্ছা করলে স্কুলের এরিয়া থেকেই পালানো যায়, হ্যাঁ, জামা দিয়েও পালানো যায়। বুঝতে পেরেছি। মানে খুব ভালো ওকে, লাগে। সোনিয়া, তারপর তো ম্যামকে দেখে না খুব ভালো লাগতেছে, হয় না লাড্ডু ফুটে ওরকম মনের ভিতর লাড্ডু ফুটতেছে, ভালো লাগতেছে, ভালো লাগে। তো ম্যাম যখন আমার প্রেজেন্টের খাতা দেখলো যে 2 দিন নিয়ে আস আর বাকি সবই, তখন বলছি আবার কোন বক্কেল। কিন্তু আমি যা বলে বলুক, আমার ভালো লাগতেছে, তাকে তাকাই রয়েছি তার ম্যামের দিকে। হ্যাঁ, এক ম্যাম আর এক ম্যামের দিকে তাকিয়ে হ্যাঁ, আছে। এটা ওকে, কিন্তু ওই অর্থে না, এটা ভালো কিন্তু অর্থে। ভালো লাগার অর্থে, হুম, সিরিয়াসলি। আমরা ধরে নিচ্ছি সেটা। আমি এত ভালো লাগতেছে কেন জানি না, কিন্তু ভালো লাগতেছে। ওকে, তো ম্যাম বকা দেয় তাও ভালো লাগে। হুম, তো পিছনে বসে না তত সুন্দর করে কথা শোনা যায় না, কাছে যাইতে হবে। কিন্তু কাছে গেলে আর একটা সমস্যা, পড়া পড়তে হবে। তো যাই হোক, পড়া তো কোনো ব্যাপার না, আমার কাছে খুব সহজেই আমি পড়া পারি, কিন্তু আমার পড়তে ইচ্ছা করতো না। কিন্তু আমার কথা হচ্ছে, ওনার সান্নিধ্য পাইতে গেলে উনি যেটা বলবে সেটাই করতে হবে। তো ম্যাম বলতো পড়ো, পড়তাম। কিছু করতে দিলে সবার আগে আমি জমা দিতাম, আমার উদ্দেশ্য তার সান্নিধ্য। কিন্তু ম্যাম খুশি হইতো যে খুব ভালো স্টুডেন্ট। true. আমি ছবি আঁকতে দিত, আমি জানতাম না যে একজন টিচার কিভাবে একজন স্টুডেন্টের ভিতর থেকে প্রতিভা টেনে বের করে আনে, তার একটা জ্বলন্ত প্রমাণ আমার ম্যাম। ছবি আঁকতে দিছে, আমি আমার বেস্টটা ট্রাই করছি, এবং উনি আমার ছবির ভিতরে একটা লেখা লিখছে, আজও মনে আছে। সেটা সোনিয়া, যদি তুমি পারমিট করো একটু কি সুন্দরী মেয়ের কাছ থেকে ঘুরে আসতে পারি? সুন্দরী, কোনো অকওয়ার্ড ফিল হচ্ছে বা কেন? তুমি তো আসছো মঙ্গল গ্রহ থেকে, কারণ এমন সুন্দর মেয়ে তো আমরা পৃথিবীতে খুব কমই দেখি। হ্যাঁ, তোমার কাছে কি অকওয়ার্ড ফিল হচ্ছে, বা তুমি কি চিন্তা করতেছো যে এই জায়গাতে স্টে করবে, কন্টিনিউ করবে, তোমার রোল প্লে কি হবে, সে ব্যাপারে যদি একটু কিছু বলো। আমার ব্যাপারে আমার চেয়ে আপনি বেশি বললে ভালো হয়। না না, আমি কিছু বলছি না, আমি আসলে তুমি কি চাচ্ছ সেটা জানবার চেষ্টা করছি। এবং এবং কি বলেছো আমি বুঝিনি, আরেকবার একটু বলো। প্রোগ্রামে আমার জন্য মাঝে মাঝে নিয়মটা বলে দিন, কিভাবে আসবে গেস্ট। ওকে, নাম্বারটা একটু বলবে? 018, নাম্বারটা একটু। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। ওকে, 01841904904। এই নাম্বারে শুধু টেক্সট করলে আমরা আপনার সাথে কমিউনিকেট করে নিব, যারা আমরা প্রোগ্রামে আসতে চাই। স্পেশালি বিভিন্ন জায়গা থেকে অনেকেই প্রোগ্রামে আসতে চান, কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে কমিউনিকেট করেন। প্লিজ আমাদের কমিউনিকেট করেন একটা সিঙ্গেল নাম্বার 01841904904। একটাই শর্ত, যে নো ভয়েস কল, শুধুমাত্র টেক্সট। একদম তাই, 01841904904। আবারও বলছি 01841904904। আপনারা টেক্সট করুন, এবং আপনাদের মধ্য থেকে আমরা আমাদের যে টিম আছে যারা এই কাজটির সাথে নিবেদিত, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং ফাইনালি আমাদের প্রোগ্রামে আজকে যেমন সোনিয়া এসেছেন তার মতো করে যোগাযোগ করবে। এনিওয়ে, আমি আর কোনো রকমের হয়তো আর সাসপেন্স রাখতে চাচ্ছি না। আমি চেয়ে নিচ্ছি, আমি জানি না যে সে কনভিন্সড হবে কিনা। আপনারা অনুরোধ রাখতে পারেন, সোনিয়া তো আছেই। আমি বারবার বলছি যে এই সোনিয়াই হচ্ছে আমাদের প্রোগ্রামে জান, আমাদের প্রাণ, আমাদের মান, আমাদের সম্মানের সবচাইতে জায়গা। কারণ এই সোনিয়া হচ্ছে সাধারণ, এই সোনিয়া হচ্ছে খাঁটি, এই সোনিয়া হচ্ছে নিখুঁত, যার সাথে ভালোবাসার বাংলাদেশ ঢাকা 90.4 এই জিনিসটা অনেক বেশি ম্যাচ করে।
সো অনেক শ্রদ্ধা, অনেক সম্মান, অনেক ভালোবাসা এই সোনিয়াদের জন্য। এরা আছে তাই আমার প্রোগ্রাম আছে, এরা না থাকলে আমার প্রোগ্রাম আমি শাট ডাউন করে দিতাম। বাট আমি মনে করেছিলাম যে এই মেয়েটিকে আমি যতটুকু কাছ থেকে জানি এবং চিনি, যে বাই দি বাই যার মাধ্যমে তথ্য পেয়েছি, তার মনটা অনেকটা এই সোনিয়াদের সাথে অনেক বেশি রিলেট করে। আমি আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে, জুয়েল আছে, বারোই আছে, আমার টেকনিক্যাল টিম আছে, আমি এই মেয়েটিকে অনুরোধ করবো যে প্লিজ আমাদের প্রোগ্রামে থেকে যাও, আর মঙ্গল গ্রহে ফিরে যেও না, আমাদের প্রোগ্রামে থাকো, যদি সম্ভব হয় একটা আইডেন্টিটি নিয়ে থাকো, প্রয়োজনে কো অ্যাঙ্কার হিসেবে থাকো, প্রয়োজনে লাভগুরু হিসেবে থাকো। তোমাকে অনেক পছন্দ করতেছে আমার স্টুডিওর ভিউয়ার্সরা, তাদের জন্য হলো থেকে যাও, প্লিজ কথা বলো। সম্ভব কি এভাবে থেকে যাওয়া? লাভ গুরু চাইলে সবই সম্ভব। না না, তোমার কথা বলো। আমি তো জানি যে হঠাৎ করে তুমি অন্য এক পৃথিবী থেকে এসেছো। আমি তো এই যে পিকের মতো বলা ঠিক হবে না, ওর ড্রেসটা আমি চিন্তা করতেছি। আমি সরি, ক্ষমা করো ভাই, ক্ষমা করো। আমি বলতেছি যে অন্য পৃথিবী থেকে হঠাৎ চলে আসা, আবার চলে না যাও, প্লিজ থাকো, কারণ আমার ভিউয়ার্সরা অনেক বেশি পছন্দ তোমাকে করে ফেলেছে। আমি জানতাম না যে তোমাকে পছন্দ এইভাবে করবে, এবং অনেকেই টেক্সট করতেছে। দেখো, আগের মতো প্রোগ্রাম আর একটু নিয়ে আসুক। লাল জামা পরা আপুটাকে খুব বেশি সুন্দর, এই যে বললাম যে সাধারণের সাথে সাধারণের বসবাস। অবশ্যই Oh my God. লাল জামা পরা আপুটাই সবচেয়ে সুন্দর। একদমই তাই। বাহ। এই মেয়েটি এই কথাটি বলবে আমি জানতাম, কারণ আমি জানি যে ওর ভেতরের এবং ওর মনটা অনেক বেশি সুন্দর। সোনিয়ার মধ্যে যে আত্মবিশ্বাস, এবং শুরুতে আপনি খেয়াল করেন, আমি কিন্তু খেয়াল করছিলাম যখন আমাদের ওর নাম যেহেতু আমরা এখনো জানাইনি, ও যখন বাইরে ছিল এবং আপনি যখন বলছিলেন, ও কিন্তু মিটিমিটি হাসছিল, এবং সেটা আস্তে আস্তে লাউড হয়েছে, এবং লাইভে যখন এলো সেটা আরো লাউডেস্ট হয়ে গেছে। আচ্ছা, আপুটার নাম কি জানতে পারে? অনেকে কোয়েশ্চেন করতেছে। দেন শোয়েব লিখেছেন, একটা ফেসবুক লিংক দিয়েছেন। গুরু, আপনি অনেক দিন পরে শুনছি গুরু, আপনাকে অসম্ভব, আমাকে সুন্দর লাগতেছে কেমন, আই ডোন্ট নো। আবু সাইদ লিখেছেন, শেরপুর থেকে শুনছি ভাই, অনেক কথা ভালো লাগে। তার মানে আপনি অনেক ফাঁকিবাজ আমাকে বলেছেন। হ্যাঁ, ফাঁকিবাজ তো বটে, সুন্দরের পূজারি কে না বেটা, আমিও সুন্দরের পূজারি, যে কারণে কিছুটা বায়াসড হয়ে যাচ্ছে ওদিকে। এনিওয়ে, থেকে লিখেছেন যে টিটু ইজ ওয়াচিং, সবাই লিখছেন নাইস, এবং সবাইকে দুজনকে উল্লেখ করেছেন, অলওয়েজ স্মার্ট, সবার কথা বলেছেন, অলওয়েজ স্মার্ট লিখেছেন সাজিদুর রহমান, এবং বেহাদুর বিডি লিখেছেন গুরু, কপাল করে আজ লাইভ দেখার সুযোগ হলো। ময়মনসিংহ থেকে লিখেছেন এইচ নাহিদ, অনেকদিন পর শুনছি, ভালোবাসা ভালো থাকুক, এই চাওয়া নিয়ে আছেন মোহাম্মদ হাফিজুর রহমান। মোহাম্মদ শাব্বির আহমেদ লিখেছেন যে হাবিব রহমান, এনিওয়ে ক্যামেরাটা একটু ক্লিয়ার করুন, অনেক ক্লিয়ার করতে চাই, বাইরে একটু পরিষ্কারভাবে দেখতে চাই এদেরকে, আর কি। মুছে দেন সামনে। মুছে দাও, সামনে থেকে একটু মুছে দাও। এরকম একটি অবস্থার মধ্যে আছে। আমরা আবার লাইভে যাচ্ছি সোনিয়ার কাছে, তার জীবনের কথা শুনছিলাম যে তার যে ক্লাস টিচার, যাকে দেখে তার অসম্ভব ভালো লাগে, তার সব কিছুই ভালো লাগে, তার ভালোটাও ভালো, তার মন্দটাও ভালো, যেমনটা সোনিয়া বলছিল। আর পাশে যে মেয়েটি আসছে, এটা আসছে অন্য একটা গ্রহ থেকে, এবং হঠাৎ করেই মেয়েটি নামে আমাদের 15th ফ্লোরে, এবং ল্যান্ড করার পর আমরা নিয়ে আসি স্টুডিওতে। আমরা অনুরোধ করেছি যদি থেকে যেতে পারে, এবং প্রতি অনুষ্ঠানে যদি তার ইন্স্যুরেন্স, তার এই প্রেজেন্সটা আমরা ইনশিওর করতে পারি, খুব ভালো হয়। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। ওকে, ডান। সো আপনারা কে কে চাচ্ছেন যে এই মেয়েটির প্রেজেন্স থাকুক, তারা আমাদেরকে প্লিজ জানান দেন, এবং এই আপনাদের টেক্সটের উপর ভিত্তি করে এই মেয়েটিকে ফাইনালি আমরা কনফার্ম করে ফেলবো আমাদের প্রত্যেকটি আয়োজনে। এবং সেই সাথে জানিয়ে রাখি, ইটস বিন অনার যে আমাদের প্রোগ্রামের আজ থেকে স্পন্সর হচ্ছে ফিওনা ফ্যাশন হাউস, যে ফ্যাশন হাউস ওন করেন এমন একজন মানুষ যার নাম কামরুল হাসান, যে কামরুল হাসানকে আমি খুব কাছ থেকে জানি। আপনারা যারা আমাকে গুরু বলে সম্বোধন করেন, আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, কোট আনকোট, আমি আমার জীবনের মেন্টর হিসেবে এই জায়গাটা দিয়েছি কামরুল হাসান সাহেবকে, যিনি দীর্ঘদিন এগুলোর গ্রুপ সিইও হিসেবে ছিলেন, তারপরে প্রাণের সিএমও ছিলেন, এখন ফাইনালি সিন্দাবাদ.com-এর সিইও হিসেবে আছেন। কামরুল ভাই, অসম্ভব ভালোবাসা, দারুণ শ্রদ্ধা এবং অসম্ভব রকমের সম্মান আপনার জন্য। আপনি নিজেও জানেন যে কি পরিমাণ ভালোবাসা এবং শ্রদ্ধা আপনাকে ঘিরে আমার মধ্যে কাজ করে, এবং এটাও জানি
যে আপনি ফিওনা এই ফ্যাশন হাউসের থ্রু দিয়ে সাধারণ মানুষের জন্য, কষ্টে থাকা মানুষের জন্য, মানবিক কোম্পানির জন্য কি পরিমাণ পরিশ্রম নিরন্তরভাবে করে চলেছেন, যে কারণে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানের সাথে আপনার স্পন্সর হিসাবে এই ফিওনার সংযুক্তিটা অবধারিত ছিল। সো ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 আজকে সত্যি যার পরনায় কৃতজ্ঞ যে ফিওনার মতো ফ্যাশন হাউস আমাদের সাথে অ্যালাইন হয়েছে। ফিওনা ফ্যাশন হাউস যাদের এক্স্যাক্ট অলরেডি তাদের লাইভ শোরুম অলরেডি আমাদের পুলিশ প্লাজা এবং বসুন্ধরাতে তো আছেই, সেই সাথে অনলাইন প্ল্যাটফর্মের থ্রু দিয়ে ফিওনা ফ্যাশন হাউসের সমস্ত প্রোডাক্ট আপনারা চাইলেই কালেক্ট করতে পারেন। এবং এর সাথে আপনাদেরকে জানিয়ে রাখি ফিওনার লোগো স্পিচ হচ্ছে আই এম জেনারেল, জি ফর জেন্টাল, ই ফর এনার্জেটিক, এন ফর নিউ, ই ফর এথিক্যাল, আর ফর রিলায়েবল, এ ফর অ্যাফোর্ডেবল এবং এল ফর লয়াল। এই জিনিসগুলোকে মাথায় রেখে ফিওনা তার প্রোডাক্টগুলোকে সামনের দিকে রিপ্রেজেন্ট করতেছে। তার বসুন্ধরা শোরুম হচ্ছে বসুন্ধরা সিটি, শপ নম্বর 60, 61, 62 এবং 63, লেভেল 2, ব্লক এ, পুলিশ প্লাজার কনকর্ডের শপ নম্বর হচ্ছে 239, লেভেল 1, ব্লক এ। এবং স্টক থাকা পর্যন্ত আপনারা চাইলেই কমিউনিকেট করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম একটা কমিউনিকেশন দিয়ে রাখি, 70% ডিসকাউন্ট হচ্ছে 15ই আগস্ট, অর্থাৎ বঙ্গবন্ধুর যে শোকাবহ এই দিন 15ই আগস্ট, সেই দিন 11:30 পর্যন্ত, 15 আগস্ট রাত 11:30 পর্যন্ত এই অফারটা বলবৎ থাকছে। কারণ আমরা বলি যে যতই কষ্ট, যত শোকই থাকুক না কেন, শোককে শক্তিতে রূপান্তরিত করার একটা দারুণ প্রয়াস ফিওনার পক্ষ থেকে 11:30 পর্যন্ত এই সুযোগ থাকছে। ফিওনার ডাবল বেনিফিট অফার, যেখানে পাঞ্জাবি শার্ট, প্যান্ট, পাজামা এবং কুর্তির উপরে সর্বোচ্চ 70% পর্যন্ত ছাড়, এবং আরও থাকছে 1,000 টাকা পর্যন্ত তার অধিক ক্রয়, 1,000 টাকা অথবা তার অধিক ক্রয় এক্সক্লুসিভ আই এম জেনারেল টি শার্ট একদম ফ্রি। 1,000 টাকা এবং অধিক প্রায় 1,000 টাকা এবং অধিক প্রায় আই এম জেনারেল টি শার্ট একদম ফ্রি। এনিওয়ে, এই অফারগুলো থাকছে। এবং আপনাদেরকে বলছিলাম যে মেয়েটি তো সুন্দর তো বটেই, তার পোশাক থ্যাঙ্কস টু ফিওনা, ইটস এক্সক্লুসিভ স্পন্সার্ড এই যে ড্রেস, যার কারণে তাকে সুন্দর তো বটেই, সুন্দর এবং আভিজাত্যের দারুণ এক মিশেলে তাকে দারুণভাবে ইনোসেন্স দেখাচ্ছে। যদি এই প্রেক্ষিতে কিছু বলার থাকে। লাভগুরুর সাথে একমত হয়ে আমি বলবো যে ফিওনার আমাকে যে এই ড্রেসটি স্পন্সর করেছে সেই জন্যই আমাকে এত সুন্দর লাগছে। হয়তো বা লাভগুরু এই জন্যই বারবার বলছে, আমার কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট ফিওনার। ছেলেদের পোশাক নেই? অফকোর্স ছেলে এবং মেয়ে অবশ্যই আছে। আমি একটু ফিওনা সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিতে চাচ্ছি। ফিওনাতে চলছে এক্সক্লুসিভ ডাবল বেনিফিট অফার। অফারটি পাওয়া যাবে 11 আগস্ট রাত 11:30 পর্যন্ত। ফিওনা ডাবল বেনিফিট অফারে থাকছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, পাজামা ও কুর্তি, এবং থাকছে সর্বোচ্চ 70% পর্যন্ত ছাড়, এবং আরো থাকছে 1,000 টাকা অথবা তার অধিক ক্রয়ে এক্সক্লুসিভ আই এম জেনারেল টি শার্ট একদম ফ্রি। এইটাই অবাক হচ্ছিলাম যে আসলে 1,000 টাকা পারচেজ করলেই আই এম জেনারেল টি শার্ট একদম ফ্রি, জিনিসটা সঠিক আছে কিনা। থ্যাংক ইউ ফর ইউ গিভেন ইনফরমেশন। এই জন্য আমি জিজ্ঞেস করেছি ছেলেদের পোশাক আছে কিনা, কারণ আপনি তো অবশ্যই যাচ্ছেন। না, অবাক হচ্ছিস না, 1,000 টাকা কিনলে কিন্তু একটা টি শার্ট ফ্রি। এই জন্যই আমি আসলে জিজ্ঞেস করলাম। এনিওয়ে, আপনারা জানেন, অলরেডি শুনেছেন যে কনকর্ড পুলিশ প্লাজায় সে একটি তো শোরুম আছেই, সেই সাথে দোতলায় বসুন্ধরা কমপ্লেক্সে একটি শোরুম আছে, এবং সেই সাথে তাদের আমরা ওয়েব পেজ অলরেডি শেয়ার করেছি, রাইট? এবং আপনারা চাইলে অনলাইনের থ্রু দিয়েও এই কমিউনিকেশনগুলো করতে পারেন। অনলাইনে যে নাম্বার সেটা আমরা অলরেডি কমিউনিকেট করেছি। আমরা সরাসরি এখন যাচ্ছি সোনিয়ার কাছে, ব্যাক টু ব্যাক সোনিয়ার গল্প, তার জীবনের গল্প এখন শুনবো। এবং এই মেয়েটিকে শেষ পর্যন্ত আপনারা যদি অনুরোধ করেন এবং আপনারা যদি সবাই আপনার মতো করে বলতে পারেন, আমরা চেষ্টা করবো যে প্লিজ থেকে যাও আমাদের সাথে। না করবে না মনে হচ্ছে, না ভাব দেখে মনে হচ্ছে অনেক ভালো না করতে পারে। ওরে ভালো, এই যে দূরত্ব কম তো ভালো বলে একটা ফিল দুইজনের মধ্যে তৈরি হচ্ছে। কয়েক ফিট মানে ডিসটেন্স আছে। আপনি কয়েক ফিট, আমি দেখতেছি 3 ইঞ্চি নয়। দেখ দুজনের সাথে কিভাবে কমিউনিকেট করে রাখার চেষ্টা কর। পছন্দ করতেছে মানুষ, বেটা রাখার চেষ্টা করো যেন থাকে আমাদের সাথে। যাচ্ছে সোনিয়ার কাছে। সোনিয়া, বিলিভ মি, দ্য ওয়ে ইউ কমিউনিকেট, অলরেডি যেভাবে কথা বলছিলে মানুষ দারুণভাবে পছন্দ করতেছে এবং তোমার স্টোরি শুনতে চায়। ফাইনালি আমি আর সময় নেব না, যেহেতু আজকে ফার্স্ট টাইম আমরা ফিওনার স্পন্সরশিপে প্রোগ্রামটা শুরু করতেছি, যে কারণে এই কমিউনিকেশনগুলো আছে। আই এম সরি, অন্যভাবে নিও না। আজকে পুরো বাকি সময়টা শুধুই তোমার জন্য, প্লিজ কমিউনিকেট করো। তুমি বলছিলে যে ক্লাস টিচার বা তোমার ম্যাম যাকে অসম্ভব পছন্দ করো। আমার সরি, আমার একটা ছোট খালা আছেন তোমার বয়সী, অনেক ছোট,
যার লুক এবং কথাবার্তা এবং তার বিশ্বস্ততা এবং তার অ্যাটিটিউড অনেকটা তোমার মতো, দেখে ভালো লাগতেছে আমার, এবং ওই জুলেখা খালাকে অনেক পরিষ্কারভাবে মনে পড়তেছে তোমাকে দেখে। ওকে, আমি যাচ্ছি সোনিয়া তোমার কাছে। প্লিজ তুমি শেয়ার করো তোমার জীবনের কথা। তুমি বলছিলে যে ওই ম্যামের কথা, যা সবকিছু তোমার ভালো লাগে তারপর থেকে। পড়াশোনা আমি তো আগেই বলছি, স্কুল পড়াইছি, অনেক ফাঁকিবাজ করছি, কিন্তু ম্যাম বলছে পড়বো, ম্যাম বলছে এটা করবো, ম্যাম ছবি আঁকতে বলছে, সুন্দর করে ছবি আঁকছি। এবং তখন ম্যাম বললেই শুনছি, হ্যাঁ, যেহেতু ম্যামকে পছন্দ, ম্যামের কাছে ভালো হতে হবে, হিরো হইতে হবে, এরকমটা ভাব। হিরোইন, ওকে। পরে ম্যাম যখন ছবি আঁকতে দিল তখন আমি ফিল করতেছি যে না, আমি ভালো আর্ট করতে পারি। ম্যাম যখন পড়তে বললো তখন আমি ফিল করতেছি যে পড়া আমার কাছে খুব সিম্পল, আমি একটু চেষ্টা করলেই যে কোনো পড়া সহজে মানে ক্যাচ করতে পারি। এর আগে ওই সোনিয়া সুন্দরী, তুমি চাইলে কিন্তু কথা বলতে পারো, আমি একটু অফ থাকতে চাচ্ছি কিছুক্ষণ। হ্যাঁ, তুমি চাইলে কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, বা সোনিয়া তুমি কথা বলতে পারো, তোমরা দুইজনের মধ্যে ইন্টারাক্ট করো, রাইট? একটা হচ্ছে একেবারে ওই যে বললো না, তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, নাকে এসে লাগা মাটির সুদাগন্ধ, এরকম খাঁটি একটা মেয়ে। আর একটা হচ্ছে অসম্ভব গ্ল্যামারাস, স্রষ্টা অনেক যত্ন করে বানিয়েছে, তার মধ্যে ফিওনার পোশাক অসম্ভব রকমের অন্যরকম গ্ল্যামারাস। তো এই দুইজন মানুষ কমিউনিকেট করুক, রাইট? আমি মাঝখানে আছি, তুমি চাইলে কিন্তু কথা বলতে পারো। ওকে, ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন যদি থাকার থাকে। ওকে সোনিয়া। পরে ম্যামের কাছে ভালো তো ওই যে বললাম, এখন ফার্স্ট বেঞ্চ করতে হয়, কিছু করার নাই, কারণ ম্যামের সাথে মানে ইউ জাস্ট টেক টেবিলটা একদম কাছাকাছি, তো ম্যামের মুখোমুখি, মানে ম্যামকে একদম কাছ থেকে দেখতে গেলে ফার্স্ট বেঞ্চার হতে হবে। ওকে ফাইন, ফার্স্ট বেঞ্চার। আর ফার্স্ট বেঞ্চার হতে গেলে সেক্ষেত্রে ভালো পড়তে হবে, তো যেই কথা সেই কাজ। ঠিক আছে, আমি আমার মতো করে ম্যামকে কনভিন্স করার জন্য পড়াশোনাটা কন্টিনিউ করি। এবং ম্যামের প্রতি এই আগ্রহটা শুধু কি দেখতে ভালো ছিলেন এই জন্য, নাকি উনার ব্যক্তিত্ব কোনো না কোনো ভাবে? ওনার কথা বলার স্টাইল না, ওনার থেকে সুন্দরী ম্যাম ছিল তো, উনি তো কত শর্ট ছিল, আচ্ছা, অত লম্বা না, দেখতে যা কালাহামুরি সুন্দরী তা না, ওনার থেকে অনেক লম্বা চুল, অনেক। আপনার চোখে সুন্দরী ছিলেন? আমার চোখে সুন্দর অনেক। দুজন ম্যাম আসছে, একজন অনেক উঁচা লম্বাই, কিন্তু উনি আমার স্কুলের ভিতরে মনে সব থেকে উনি শর্ট ছিল, বাট দেখতে কিউট। তার থেকে বেশি কিউট ওনার ব্যবহার, ওনার পড়ানোর স্টাইল, ওনার স্টুডেন্টদের ব্যক্তিত্বটা আপনাকে অ্যাট্রাক্ট করছে? ওনার স্টুডেন্টদেরকে বোঝার ক্ষমতা, বা একটা স্টুডেন্টের ভিতর থেকে জাগানোর যে একটা ক্ষমতা, ওইটা আমার খুব ভালো লাগতো। তো ম্যামকে ভালোবাসতে গিয়ে কখন যে লেখাপড়াকে খুব ভালোবেসে ফেলছি আমি বুঝতে পারিনি। তো আগে আমার পিছে বই নিয়ে দৌড়াতো, এমনটা সময় আসছে যে এখন আমি আমার ফ্যামিলির পিছে যে আমার পড়তে হবে, আমার এই বই লাগবে, এই বই, মানে আমার আগ্রহটা পড়াশোনার প্রতি আগ্রহটা এতটাই বেশি যে আমি বাতি জ্বালায় বাবা মা চেঁচাচ্ছে, বাতি নেই বাবু, হ্যাঁ আমার পড়া আছে, আমি ভোরের আলোতেও পড়ছি, আমার পড়া আছে, আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমি দেখলাম যে আমি নন স্টপ 24 ঘন্টা পড়তে পারি। এটা অনেকে পারে না, এবার আমি এটা রিয়েলাইজ করছি। আমার ছোট বোনই 2 ঘন্টা বেশি পড়তে পারে না, চোখ লাল হয়ে যায়। তো আমার এই ক্ষমতাটা ছিল। এবং ম্যামের যখন 5 শেষ হয়ে যায় খুব কষ্ট পাচ্ছিলাম যে প্রাইমারি আর বাড়ে না কেন, তখন তো বাড়েনি আমাদের সময়, খুব কষ্ট পাচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই, আমরা বিদায় নিতে হয় আমাদেরকে। প্রাইমারি তো ক্লাস 5 পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, তারপর তো ম্যাডামও প্রাইমারিতেই, উনি তো থেকে যায়, প্রাইমারি টিচার। উনি ওখানে, কিন্তু আমরা যখন বিদায় নিই তখন ম্যামেরও ট্রেনিং এর জন্য একটা লং টাইমের জন্য উনি অন্য জায়গায় চলে যায়। তো যাই হোক খুব কষ্ট পাই, কিন্তু কিছু করার নেই, বিদায় জিনিসটা এমন, কষ্ট পেলেও কিছু করার নেই, নিতে হয়। যখন ক্লাস 6-এ অন স্কুল চলে গেলাম, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, কিছু করার নেই, নিয়তি গ্যাপটা তৈরি করে দিছে। কিন্তু ক্লাস 3-তে থাকতে, এটা ট্রু এর ঘটনা, ম্যামের প্রেমে পড়া, আর ক্লাস 3-তে থাকতে আমার বয়সের কারণে হোক বা বন্ধু বান্ধবের প্রভাবে হোক, আমি দ্বিতীয়বার প্রেমে পড়ি। আমারই এক ক্লাসমেট, আমাদের ওই সময় একটু ধর্ম নিয়ে একটু ব্যাপার স্যাপার ছিল, যেমন মুসলমানই বেশি পড়তাম, অন্য ধর্ম খুব কম ছিল, খুব রেয়ার, বাট যে ছিল তাকে নিয়ে আমরা একদম কিউরিওসিটির কেন্দ্রবিন্দু ছিল। তো আমার সেই বান্ধবীটা হিন্দু ছিল, ওই একমাত্র হিন্দু ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, কিছুটা রবীন্দ্রনাথের মতো চুলের স্টাইল। আর আমার একটা দেখছি, আমার জীবনদশা দেখছি, আমি যেটা মনে মনে উইশ করি সেটা একটা সময় পূর্ণ হয়ে যায়, অপূর্ণ থাকে না। আবার আমি বেশি বিপদ হলে ভালো ভালো রাত, মানে সর্বরাত বা ভালো ভালো রাতে আমি আবার দোয়াটা করি যে আমি যেন এটা পাই, এবং হয়ে গেছে এটা সবসময়ের জন্য। তো আমি সবাই ওর পাগল, এবং ও খুব টাকা খরচ করতো, টিফিন খাইতো। তো আবারও আপনি আরেকটি মেয়ের প্রেমে পড়লেন? হ্যাঁ, ম্যাম তো আছে, ম্যাম, কিন্তু ওর অনুভূতিটা ছিল অন্যরকম।
ওকে দেখলে এখন বর্তমানে আমাদের সমাজে যেমন প্রেম ভালোবাসাটা হার্টবিট হয় ওরকম হইতো। তো এটা আমি তখন তো বুঝতাম না, এখন বুঝি যে ওটাকে এক ধরনের সমকামী প্রেম বলে, যে আমি মেয়ে হয়ে একটা মেয়েকে পছন্দ করছি, একদম সেম সেও, কিন্তু সে আমাকে না পছন্দ না, করতো। আপনাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। মানে আপনার যে বয়সে আপনি কারোর প্রতি আকৃষ্ট হয়েছেন সেটাকে আসলে ওইভাবে সংজ্ঞায়িত করা যায় না। না ওইভাবে না, কিন্তু আমাদের ভালো লাগতো। আমরা এই আলোচনায় Negative যাব কিছু না, ছিল বাট আপনি যেভাবে সংজ্ঞায়িত করছেন ওই বয়সে এটা ওই সংজ্ঞায় আমরা ফেলতে পারি না। যেটাই হোক, তো আমরা আমি জানতাম না, আমার ভালো লাগতো। সে আমাদের বাসায় আসলে লুকায়া গরু মাংস খাইতো, আবার আমি তাদের বাসায় গেলে কাঁকড়া খাইতাম, অনলি ফর কাঁকড়াটা খাইতাম। তো আস্তে আস্তে জানতে পারি সে আমাদের কিছু জানে। এর মধ্যে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। প্রেমটা হচ্ছে আমরা যখন মানে কোনো বিপরীত লিঙ্গের কারো প্রেমে পড়ি, সেটা আমরা যখন একটা বয়সে বুঝি, সেটা একটা ম্যাচুরিটি একটা আসার পর অনেক সামাজিক দিক থেকে আমাদের ব্যক্তিগত দিক থেকে অনেক বাড়ার পর আমরা কিন্তু বুঝি। আর উনি যেই এজের কথাটা এটা বলছেন, ভালো লাগা, হ্যাঁ ওই এজ আমরা কিন্তু মেয়ে হয়ে মেয়েদের প্রেমে পড়ি, ছেলেরাও ছেলেদের প্রেমে পড়ে। হ্যাঁ, ওইটা হ্যাঁ। হচ্ছে এটাকে কি বলে, মানে ব্যক্তির এটার তার কোনো ব্যক্তিগত- পরিণতি কি হবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু তোমাকে ভালো লাগে। না ওইটা ওই ব্যক্তির না মানে ক্যারেক্টার আমাদের বা কাছে যে প্রেমের যে সংজ্ঞা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওরকম না, এই ওরকম সংজ্ঞার না। সঙ্গে আসলে যে সমপ্রেম এই বিষয়টা হ্যাঁ। একেবারেই যায় না। তা জানি না, কিন্তু আমরা বিপরীত কিন্তু দিকে। আমাদের বন্ধুদেরও প্রেমে পড়ি, হয়তো অবশ্যই। কিন্তু আমরা বন্ধু হতে পারবো না। Definitely. আমাদের মধ্যে অবশ্যই কোনো কিছু কমন থাকতে হবে, তখনই আমরা একটা মানুষ আমাদের ব্যাপারটা এমন কিছু হলো, আমি একটা অন্য মেয়ের সাথে কথা বললে সে হিংসা করতো, সেম সেও কথা বললো আমার হিংসা না এটা তো সবার মধ্যেই হিংসা থাকে। হইতো না, বা কম ভাই বিষয় বোনের- না। এর ভাই মধ্যেও বোন- কিন্তু জেলাসি থাকে। এবং ভাই বোনের মধ্যেও থাকে, বাবা মায়েদের মধ্যে আমাকে বেশি আদর করছো, ওকে আদর করছো না, থাকবেই। পরে ক্লাস 6 এর কথা, আমরা যখন প্রাইমারি কভার করব, বিচ্ছেদ একসাথেই হয়। ও অন্য স্কুল চলে যায়, ম্যাম ট্রেনিং এ চলে যায়, আমরা অন্য স্কুলে হয়ে যাই, মানে ওইখান থেকে একটা গ্যাপ হয়ে যায়, সম্পর্কে একটা গ্যাপ। তো এর ভিতরে ও খুব চিঠি লিখতো, ওর চিঠিগুলো আজও আমি যত্ন করে রাখছি, সবটা রাখতে পারিনি। ওর চিঠি লেখার স্টাইলগুলো অনেক সুন্দর ছিল, অনেক। ও ফাইনালি একটা সময় ও আমাদের মুসলিম ধর্মটা মানে গ্রহণ করে, এটা আমি জানতাম না। ও বলছে আমি কিছু ধর্ম মানে তোমাদের জানি, বাকিটা আমাকে শিখাই দেবো। তো আমি তো খুবই খুশি। পরে এটাও গোপনে হ্যাঁ, আপনার কাছে হ্যাঁ, এসে। হ্যাঁ, যে আমি আচ্ছা, আমরা কিছুই আমাদের জানি। মূল গল্পে যাই। এটা নিশ্চয়ই আপনার গল্প ছিল না। না। আমরা যেহেতু আজকে অনেকটা সময় পার করে ফেলেছি, আপনার হাতে সময় আছে আধা ঘন্টা 30 মিনিট। আমরা এখন সময় 12:06, সো আমরা মূল গল্পে যেতে চাই। সোনিয়া, সেখান থেকে তো আমরা হাই স্কুলে চলে আসছি। হাই স্কুলে 2 বছর হওয়ার পর আরেকটা স্কুল চেঞ্জ করতে হয়, কারণ ওইখানে স্কলারশিপটা ভালো ছিল না, ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুল সবাই যাইতো। তো ওইখানে যাওয়ার পর আমার বৃত্তি ওই স্কুলেই সর্বপ্রথম 17 বছর ভিতরে আমি ফার্স্ট বৃত্তি পাই, এবং এটা সম্পূর্ণ আমার ম্যামের ওই যে ভালো বাসাটা উনি কিন্তু নেই আর সাথে, কিন্তু ওনার উসিলায় যে লেখাপড়ার প্রতি প্রেমটা আমার তৈরি হয়েছে ওটা কিন্তু কন্টিনিউ আছে। তো বৃত্তি পাওয়ার পর তো সবার আশা ভরসা অন্যরকম, কি নিয়ে করবা। আমার ফ্যামিলিটা দরিদ্র ছিল, এর জন্য আমি সায়েন্স নিতে চাইছিলাম। আমার পরামর্শদাতা তেমন কেউ ছিল না। টিচাররা বলছিল তুমি তো সায়েন্স নেওয়ার মতো স্টুডেন্ট, আমি সেই অনুযায়ী সায়েন্স নিচ্ছি। কিন্তু সায়েন্স নিলে যে একটা খরচের ব্যাপার আছে, অনেক গাইডলাইনের ব্যাপার আছে, এই জ্ঞানগুলো আমার ছিল না। কিন্তু আমি সরকার থেকে প্রচুর টাকা পেতাম, আমি 5 বৃত্তি পেয়েছি, 8 বৃত্তি পেয়েছি, এর জন্য আমার ওইভাবে কষ্ট হয়নি। কিন্তু সমস্যা হয়েছে সঠিক সাপোর্টের জন্য। কিন্তু প্রবলেমটা হয় আমি আমার 2006 সালে একটা বই লিখি, তখন আমাদের ওই সময় অনির্দিষ্টকালের জন্য বেতন বাড়ানোর জন্য স্কুল বন্ধ করে দেয়, এবং আমরা জানতাম না যে কতদিন বন্ধ থাকবে। এবং ওই সুবাদে আমি হুমায়ুন আহমেদের একটা বই পড়ি, বহিবৃহী, ওই বইটা পড়ে পড়ে অনুপ্রেরণা পেয়ে একটা লিখি। পরের বছর আমাদের একটা কম্পিটিশন আসে, একটা এই জায়গাতে আমরা নর্মালি দর জমা দিয়ে দিই, কিন্তু সেটা আবার প্রাইজ আসে, এবং ওইখান থেকে বলা হয় তোমার লেখার মানটা ভালো, তুমি চাইলে প্রকাশ করতে পারো। তো আমার এক টিচার তখন আমাকে খুব উৎসাহ দিছে। তো ছোট মানুষ, তখন আপনি কোন ক্লাসে পড়েন? আমি বইটা লিখছি ক্লাস 6 থাকতে, 2006 সাল। আর বইটা গিফট আমি স্কুল ট্রান্সফার করে ফেলি, তো ওরা এই স্কুল আমাকে না পেয়ে ওই স্কুল যে স্কুলে আমি সেই স্কুলে গিয়ে আমাকে গিফটটা দেয় এবং সার্টিফিকেটও দেয়। পরে সেই বইটা যখন পাবলিসিটি করব, তখন আমার ওই টিচার আমাকে খুব হেল্প করছিল। আমি তো জানতাম না এইসব ব্যাপারগুলো ইমিডিয়েটলি। তো যাই হোক, ওই
বই প্রকাশের সূত্রে আমি মিডিয়ার অনেক মানুষ চিনি, বিশেষ করে যারা বই প্রকাশ করে, প্রকাশক। এবং সোনিয়া, আমি বোধহয় আপনার প্রোফাইলে একটা বইও দেখেছি আপনার নামে, ফেসবুক প্রোফাইলে দেখলাম। এটা কি আপনার লেখা? আমার হ্যাঁ, ওকে, একটাই। আপনার বই লেখার গল্পে আমরা যাব। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি এবং এই বিরতিটা আসলে স্ট্রিম ইয়ার্ডে থাকছে না, রেডিওতে থাকবে। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তবে স্ট্রিম ইয়ার্ডে আমরা এখন একটা জাস্ট ওয়ালপেপার দেবো, একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে থাকবেন আশা করছি, স্ট্রিম থেকে যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ভালোবাসা বাংলাদেশের বিশেষ আয়োজন, আজকে একের পর এক সারপ্রাইজ। আমার তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি অল্প একটু সময়ের জন্য বের হতে চাই। তাহলে আপনাকে নিয়ে নেব, সম্ভব? ওই সুযোগ কি আসলে আছে? আমার শুধু একটাই প্রয়োজন, সেটা যতদিন না হয় ততদিন থাকতে পারি। আচ্ছা আচ্ছা, উনি কাউকে কোনো মেসেজ দিতে চান, কোনো কিছু জানাতে চান, Okay. কারোর জন্য কোনো কিছু বলতে চান, আচ্ছা, সেই কথাগুলো সেই আমরা জানবো। বাট কথাগুলোই তার আমরা এক জানবো। পর্যন্ত সেই আমার পর্যন্তই উনি আমাদের সাথে আছেন। বাট একজনকে দরকার যে আমাদেরকে অবশ্যই আমাদের কোয়াঙ্কার হিসাবে আমাদের পাশে থাকুক। ইট কুড বি সোনিয়া, ইট কুড বি এই মঙ্গলগ্রহে থাকা আশা, কেউ একজন পিকে, এই টাইপের কেউ একজন থাকুক, আমরা এটা চাই। লাইট বার্ন হচ্ছে, এটা হয়তো তার কমপ্লেক্সনের কারণে নাকি লাইটটা তার মুখের উপর বেশি দেওয়া হয়েছে, অথবা স্রষ্টা যে বিট্রে করছিল, স্রষ্টা কখনো বিট্রে করেন না, স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট না। এই কালো চেহারার উপরে হয়তো রিফ্লেকশনটা প্রপারলি আসছে না। আমরা কথা বলছিলাম এবং সেই সাথে আমরা এটা বলবার চেষ্টা করছিলাম। বারোই আমার টেকনিক্যাল টিম, তাকে অনুরোধ করব যে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু ভালোভাবে দেওয়ার জন্য। আমরা সরাসরি চলে যাব সোনিয়ার কাছে, শুনবো তার জীবনের কথা, এবং সেই সাথে আরেক দফায় আরেকটু জানিয়ে রাখি যে আমাদের সাথে আছেন পিকে। পিকে বলতে আপনারা ওইটা আবার ইমাজিনেশনে চলে যান না যে একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে দৌড় দিচ্ছে, সেইটা না। পিকে বলতে আমি বোঝাচ্ছি যে মঙ্গল গ্রহ থেকে হঠাৎ ল্যান্ড করা 15th ফ্লোরে এমন একজন মানুষ। তাকে আমরা অনুরোধ করতেছি যে প্লিজ আমাদের সাথে থেকে যান। এটা কি সম্ভব? সম্ভব। না না না, এসব ফালতু কথা বলার সুযোগ নাই, ফর্মাল হওয়ার সুযোগ নাই। যদি সম্ভব হয় তাহলেই বলুন, আর যদি সম্ভব না হয় তাও জানিয়ে দিন যে আমাদের সাথে থাকা সম্ভব না। সম্ভব কি অবশ্যই থাকা সম্ভব না? সম্ভব। এই ক্ষেত্রে আমি আমার পরিচয়টা দিয়েই দিই, কি বলেন জি, লাভগুরু? please. আমার নাম প্রিয়াঙ্কা। আমি হয়তোবা গুরু চাইলে গুরুর কো অ্যাঙ্কর হিসেবে এই প্রোগ্রামে থাকবো। এখনো গুরু আমাকে কনফার্মেশন দেয়নি, দেখা যাক কি হয়। তার মধ্যে আমরা আপুর গল্পে ফিরে যাই, সোনিয়া Okay, আপুর আমরা গল্পে। অবশ্যই গল্পে যাব। তার আগে আমি চাইবো যে আমার যারা এক্স্যাক্টলি যাদের কারণে আমরা এই প্রোগ্রামটা করি, যারা আমাদের ভিউয়ার্স বা আমাদের লিসনার, তারা কি জানাচ্ছে সেই কমিউনিকেশনগুলো আমি একটু নিতে চাই। যে অবশ্যই। এক্স্যাক্টলি এখন যাকে নিয়ে আমরা প্রোগ্রামে আছি, অলরেডি তো আমাদের এই এক পাশে আছেন সোনিয়া, আর এক পাশে আছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা যে কথাটা বলছিল যে প্রোগ্রামে সে চাইলে থাকতে পারে, যদি জনগণ চায়, যদি মানুষ চায়, সেই তথ্যটা আমরা নিব। অনেকেই বলছেন যে গুরুদু, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ভালোবাসার বাংলাদেশের গল্প শুধু রেডিওর মাধ্যমে শুনতে চান। এক্স্যাক্টলি আপনারা তো শুনতেই পাচ্ছেন রেডিও থ্রু দিয়ে, এবং সেই সাথে গুরু আমরা গল্পের মধ্যে সরাসরি অনেকেই যেতে চাচ্ছেন, আমরা গল্পে যেতে যাচ্ছি। অফকোর্স প্রিয়াঙ্কার কথা বলছিলাম যে প্রিয়াঙ্কা আমাদের পাশে আছেন এবং যেখানে ভালোবাসার কথাগুলো উনি বলবার চেষ্টা করছেন। এবং আমরা দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা আমাদের প্রাউড স্পন্সর ফিওনা থ্রু দিয়ে আজকে থেকে আমাদের প্রোগ্রামের যাত্রা শুরু করেছি। ফিওনা হচ্ছে একটি ফ্যাশন হাউস, বাংলাদেশের লিডিং ফ্যাশন হাউসগুলোর একটি, এবং আমি এই ফ্যাশন হাউসের সাথে এত বেশি কানেক্টেড এই কারণে, এখানে অনেক বড় একটি কারণ হচ্ছে মিস্টার কামরুল হাসান, যে কামরুল হাসান আমার মেন্টর, যিনি সবসময় ফিওনা এই ফ্যাশন হাউসের থ্রু দিয়ে কষ্টে থাকা মানুষগুলো, পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য সবসময় চেষ্টা করেছেন যে কিছু করা যায় কিনা। সো এই ফিওনা ফ্যাশন হাউস, যাদের লোগো স্পিচ হচ্ছে আই এম জেনারেল, এবং এই জেনারেল এই কমিউনিকেশনকে সামনে রেখেই তারা তাদের ফ্যাশন হাউস, স্পেশালি পুলিশ প্লাজাতে তাদের একটি শোরুম এবং বসুন্ধরাতে শোরুম, এবং সেই সাথে তাদের অনলাইন শপ থেকে তারা এই প্রোডাক্টগুলো সেল করে। এবং আমরা বলেছি 11, 15 অগাস্ট পর্যন্ত এই সব অফারটা থাকতেছে, যেখানে 70% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন। এবং আপনারা চাইলেই 1000 টাকা পারচেজের ক্ষেত্রে আপনারা একটা ফ্রি একদম আই এম জেনারেল টি শার্ট ফ্রি পাচ্ছেন, তাই তো? একদম ফ্রি। ওকে, এবং এই মানুষটি সুন্দর, ডেফিনেটলি এ ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। স্রষ্টা তার প্রশ্নে অনেক ব্লেসড, কিন্তু তার এই সৌন্দর্যটাকে দারুণ একটা বহুমাত্রিক রূপ দিয়েছে ফিওনার এই ফ্যাশনের কারণে, যেটি আজকে পরে তিনি আমাদের সামনে প্রোগ্রামে উপস্থিত। রাইট প্রিয়াঙ্কা?
রাইট। ওকে, আমরা যাচ্ছি সোনিয়ার কাছে। সোনিয়া বলছিলেন আপনার বান্ধবীর কথা, আমরা শুনতে চাই আপনার কথা। তারপর তো বিচ্ছেদ, Okay. আমি আমার স্কুল পরিবর্তন, তারপর ম্যাম তো ট্রেনিং এর জন্য চলে গেল, আমার বান্ধবী অন্য স্কুলে চলে গেল। তো যখন ক্লাস 9-এ আমার বইটা আর প্রকাশ হয়, তো আমার টিচার খুব আমাকে হেল্প করছে, একদম বলার বাইরে। আমি তো কিছুই জানতাম না বই কিভাবে, তা ওনারা এক ফ্রেন্ড ছিল নাকি ঢাকায়। তো আমি তৎক্ষণাৎ কিন্তু কিচ্ছু বোঝার কায়দা ছিল না, তখন তো আকাশে ভাষা। একদম আমাদের মোংলাতে একটা খবর ছড়া গেছিল যে একটা ছোট্ট একটা মেয়ে বই লিখছে, দেখে সে এরকম একটা, মানে একজন অভিভাবক তার বাচ্চাকে এরকম খুচিয়ে বলছিল। তো যাই হোক, তা আমার বইটা যে আমি বের করব, তো সেখানে টাকার ব্যাপার স্যাপার ছিল। তো আমাকে যেটা বুঝেছে আমি সেটাই বুঝছি। তো তখন আমার বৃত্তির টাকা আমি আমার পরিবার থেকে নেই, তাই তারা রাজি ছিল না। আমি বলছি তোমরাও তো আমার টাকাটাকে কোনো একটা সিস্টেম করে বাড়ানোর কোনো সুযোগ করছো না, তাহলে আমি যদি বইটা প্রকাশ করি তাহলে এখান থেকে আমার হয়তো আমার পড়ার খরচটা, আর ওই যে ক্লাস 9-এ আমি যখনই সায়েন্স নিয়েছি আমার পড়ার খরচটা হুড় করে বেড়ে গেল। তো আমি তখন এটা চিন্তা করলাম। তো উনি যে অ্যাকচুয়ালি কোনো প্রকাশক ছিল না, উনি নামমাত্র প্রকাশক বা এটা তো আমার জানা ছিল না। আমি তো ওই বয়সে জানার কথাও না, অত কিছু বোঝার কথাও না। আর আমার টিচারই যখন, আমার ওই স্কুলের একজন টিচার যখন আমাকে হেল্প করছে, তো কথাই না। তো এরপর আমার টাকাটা আটকে গেল, আমার বই আটকে গেল, এবার আরো টাকা যাচ্ছে। তা আমার কাছে তো আর টাকা নেই, আমি তো সব দিয়েই দিছি। তো সেই সমস্যা, এদিকে বাবা মার এগেনস্টে টাকাটা নিলাম, ফ্যামিলিতে সমস্যা, ফ্যামিলিকে আমার সাথে কথা বলে না, এদিকে টাকা নিয়ে সমস্যা, বইও দেয় না। আবার এর ভিতরে এরা বইতে প্রিন্টিং মিস্টেক করছে, এটা তো আমার সমস্যা না। আমি বলছি এত ভুলে বড় বই আমি কোনো পাঠ্যকে পড়তে দেবো না, এটা আপনাদের সমস্যা, আপনারা সমাধান করেন। এখন বলছে তাহলে তোমার টাকা মেরে যাবে, বইও পাওয়া যাবে না। সেই রকম একটা, মানে ওই বয়সে আমার সায়েন্সের সাবজেক্টের পড়া, আমার বইয়ের টেনশন, টাকা গেছে, ফ্যামিলি অশান্তি করে কথা বলে না, উঠতে বসতে আঘাত করে কথা বলে, আমি নিতে পারতেছিলাম না। বয়সটা তখন ক্লাস 9, উঠতি বয়স, ওই সময় এমনি আমি সামলাতে পারি না নিজেদেরকে, খুব কঠিন একটা ব্যাপার স্যাপার, খুব খারাপ লাগতেছিল। তখন আমি খুব প্রতিবাদী টাইপের ছিলাম সব সময়। আমি স্কুলে স্যাররা খারাপ পড়লে আমি খুঁজে একদম টিউনে চলে গিয়ে এক নালিশ টালিশ করে তার চাকরিটা খাওয়ার মতো কায়দা হয়ে যেত। আমি এবার এমন হয়েছে, যখন আমার ক্লাস 8-এ টিচার ভালো পড়ায় না, মানে ওনার কাছে প্রাইভেট পড়ানোর জন্য, আমি প্রাইভেট পড়বো না, আমার দরকার হয় না। ওরা বলছে ওই টিচার চেঞ্জ করেন, আমি গ্যারান্টি পেপারে সাইন দেবো, আমি বৃত্তি পাবো। তো এটা ওনার জন্য আবার একটা অপমান ছিল। এরকম করতাম, একটু দুরন্ত ছিল। হ্যাঁ, এটা অনেকে কিভাবে নেয়, আমি কথা চাই, আমি যেটা কনফার্ম সেটা কনফার্ম, যেটা পারবো না স্ট্রেট ফরওয়ার্ড। পরে সব থেকে প্যাথেটিক এটা, যখন ফ্যামিলি আমার সাথে খারাপ ব্যবহার করছিল সবাই, তখন আমি ফোন নেই, শুধু আমার টাকা দিয়েই ফোন নিই, আমার পড়ার টাকা। আমার তখন ফোনে একটা খুব ভালো ব্যবহার করতেছিল। তো দেখেন আশেপাশে আমি যেটা বুঝি, সবাই খারাপ ব্যবহারের মাঝে একটা মানুষ ভালো ব্যবহার করলে তাকে কিন্তু সব থেকে পিওর মনে হয়, এটাই স্বাভাবিক। তো ওর সালাম, ওর ব্যবহার, ওর সবকিছু আমার খুব ভালো লাগতেছিল। এবার তো কোনো মেয়ে না, কোনো ছেলে? ছেলে, আচ্ছা, এবার একদম কারেক্টলি ছেলে, মানে বয়সটাও ঠিক, সবকিছু ঠিক। আমাদের মতো বুড়া পাত্র না, ছেলে একদম। আমি এরকম মেন্টালিটি, সে কি সেটা আমার দেখার বিষয় না, কিন্তু সে আমার সাথে ভালো ব্যবহার না, করছে, বয়সটা ঠিক বলছেন এটা তো, দেখা। জন্য আমার নিজের চিন্তা হলো। ওকে, পরে তার সাথে দেখলাম যে ফ্যামিলি এটা ভুল, আমি এটা ফিল করি, কিন্তু বাবা মা তো বোঝে না। তো তারা আরো বেশি খারাপ ব্যবহার শুরু করে দিল, আমার ফোন কেড়ে নেওয়া। এখন কি আশ্চর্য, কেউ আমার সাথে ভালো ব্যবহার করে সাথে না। কমিউনিকেট করছেন তাই? হ্যাঁ, কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না, ওটা আমার সাথে ভালো ব্যবহার করে, সমস্যা কি? তো আমি আবার ছিলাম, আবার আমার মা বাবা এখন লেগে গেছে ওর থেকে আমাকে ডিসকানেক্ট করবে। তো এটা কিন্তু স্বাভাবিক, আপনি যেটা নিষেধ করবেন ওটা আরো বেশি বেড়ে যায়। আমাকে যখন বলছে ওই ছেলেকে নিয়ে যায়, আমার মেয়ের মাথায় সমস্যা আছে, আমার ফ্যামিলি বলতেছে ওই ছেলেকে মেয়ের মাথায় সমস্যা আছে, আমি আবার অন্য বাড়ি গিয়ে আমার বান্ধবী, আমার বাবা মা বলবে আমার মাথায় সমস্যা আছে, কিন্তু আমার কিন্তু কোনো মাথায় সমস্যা নেই, আমার ফোন নিয়ে গেছে, এরকম। যাই হোক, ও আমাকে খুব সাপোর্ট করছে, আমাকে পড়ার খরচ দিচ্ছে, করছে। তৎক্ষণাৎ আমার আসলে বোঝার কোনো কায়দা নেই, আমার মনে হচ্ছে আমাকে ভালোবাসছে, দ্যাটস এনাফ। যে আমার লেখাপড়াকে সাপোর্ট করে সে সব থেকে পৃথিবীর ভালো মানুষ, আমার এইটা জ্ঞান সবসময় কাজ করছে। তো যাই হোক, 4 বছর আমাদের সম্পর্কটা চলে, এবং আমিও খুব অনেস্ট এবং সেও খুব অনেস্ট। এই কারণে আমাদের ওর ফ্যামিলি সবার ভাই বিয়ে হয়ে যায়, ওরই শুধু হয় না, শুধু আমার কারণে। আর আমি এখানে তো খুব কঠিন,
এবং আমাদের তৎক্ষণাৎ আমাদের ওই সময় একটু সুইসাইডের প্রবণতা খুব বেশি ছিল, অ্যাভেলেবেল সুইসাইডের ঘটনাগুলো ঘটছিল। তো গার্জিয়ানরা একটু ভয় পাচ্ছিল যে এরকম যদি কাণ্ড করে বসে। আমি তো মাঝে মাঝে খুব বলতাম চলো খুব মজার একটা ব্যাপার সুইসাইড করা, আমার ভালোই লাগছিল। একসাথে কি সুন্দর মরে যায়, পরে কি হবে ওটা পরের ব্যাপার, কিন্তু একসাথে তো মরে এগুলো আলাপ করতে। হ্যাঁ, তা ও আবার খুব শক্ত মাইন্ডে ছিল যে এগুলা ঠিক না বা এই সেই বলতো। আমার বয়সটা যেরকম আমি ওইভাবে কথা বলতাম, এটার পরিণতি কি হবে এ অত চিন্তা করতাম না, কিন্তু পড়ায় ফার্স্ট ক্লাস ছিলাম। আমার মনে হয় ওইটা বুঝতেনও না আপনি। না, বুঝতাম না, বুঝলে তো আর ভুল হইতো না। পরে আমার দাদা একটা কথা বলছিল, বাবা মার থেকে যারা বেশি মায়াবী হয় তারা কিন্তু মায়া রাক্ষসী। কথাটা বাবা মাথায় মার সাথে যেটা মায়াবী হয় তারা মায়ের আক্রোশ, মায়া রাক্ষসী। মায়ের আক্রোশ। বাবা মায়ের থেকেও যদি উত্তম কাউকে মনে হয়, সে তোমার জন্য কখনোই উত্তম না। কথার মর্ম ছিল এটা। আচ্ছা, আমি কথাটা শুনছি বাট ই করিনি। আরে বাবা মা পড়ার খরচ দেয় না, আমি আমার বৃত্তি টাকার কোনো ব্যবস্থা করে না, ও আমাকে উল্টো পড়ার খরচ দিচ্ছে। হি ইজ গুড, সে সবচেয়ে ভালো। আচ্ছা, হ্যাঁ, এবং সে আমার, আমি তো ভালো স্টুডেন্ট, সে আমাকে মেডিকেলের বইও কুরিয়া করে পাঠাইতো। আরে বই পর্যন্ত কুরিয়া করে পাঠায়, কত ভালো ছিল। তো যাই হোক, আর আমাকে কখনো চোখে দেখে নাই। ছোট একটা বাটন ফোন ছিল, কোনো এইসব এইগুলো কিছু ছিল না। তো যে আমাকে না দেখে পছন্দ করছে। সরি, আমরা শেষের দিকে যাচ্ছি, সো একদম যদি মূল গল্পে চলে যায় খুব শীঘ্রই। এর ভিতরে এই যে কথাবার্তা হয় না, এর ভিতরে তো কত ছেলেই তো ফোনে রং নাম্বারই করে। তার ভিতরে একটা ছেলে করতো, তো ওর আসলে মূলত যার কারণে আমার ওপেন হওয়া বা এই মুখোমুখি হওয়া, নিজের জন্য না, ওর জন্য শুধু। তো ওর আসলে 2 বছর বয়সে মা মারা যায়। আর ওকে কিন্তু আমি এই 4 বছর ওর সাথে সম্পর্কে ও কিন্তু আমার সাথে কন্টিনিউ করছে, এবং ও সবসময় মনে করতো জাহিদ, মানে আমার যার সাথে সম্পর্ক ছিল, বিয়ে হয়, ওর নাম যায় চলে, জাহিদ নামে কোনো মানুষ নেই, এটা একটা আমার কাল্পনিক অস্তিত্ব। এটা আমি ওকে শো করি ওকে অ্যাভয়েড করার জন্য। তো আমি ওকে খুব বুঝাইতাম। আমার সব থেকে কষ্টকর যে জিনিসগুলো সেটা হচ্ছে, আমি ওকে আমার থেকে ছাড়ানোর জন্য দুর্ব্যবহারটা শুরু করলাম, যে খারাপ ব্যবহার করলে 100% সরে যাবে। এভাবে নোংরা ব্যবহার করছে যে নেক্সট টাইম তুই আমাকে ফোন দিবেন, তুই যদি আমাকে ফোন দিস তাহলে আমি তোর মা লাগি। কিন্তু তারপরে সে আমাকে ফোন দিত, এবং অনেকদিন ফোন দিয়ে বলে তোমার কি বিয়ে হয়ে গেছে। মানে আমি কিন্তু কখনো, ওর নিজে নিজে বলতো আমার বউর মাথায় তেল দিয়ে দেবো, আমার মা মারা যাওয়ার সময় একজোড়া রুলি ছিল পড়ায় দেবো। আমি বলি এগুলো কেন বলিস তুই আমাকে, এগুলো কি আমি আমাকে লোভ দেখানো? আমি কিন্তু লোভী না, আমি একজনকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করবো, আমি সম্ভব না। কিন্তু ও হাল ছাড়ে নাই কখনো। এবং আমার বিয়ের দিন আমার ফোনটা চুরি হয়ে যায়, আমি কখনো এটা অনুভব করিনি, তাকে আমি কখনো অনুভব করিনি। আমি সবসময় তাকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আমার হাজবেন্ড যখন বিয়ে হয়, সে আমাকে প্রশ্ন করছিল যে আমার সাথে যদি তোমার বিয়ে না হইতো তাহলে তুমি কার হইতে। তো আমি তখন ওর নাম বলছি। তখন সে দেখেন আমি কিন্তু ওর হয়ে গেছি, আমি কিন্তু, তারপর সে আমাকে একটা টিটকারি বলতেছে, মানে ওর নামের সাথে আমার নামের একটা মিল আছে। মানে আমার নাম সোনিয়া, ওর নাম সাদনাম, মানে একটু মিল, কিন্তু ওর নাম তো জাহিদ, মিলে না। তো এটা নিয়ে ব্যঙ্গ। এবং বিয়ের পর আমার যখন বিয়ে হয় তখন জানি সে খুব গরিব, বিয়ের পর জানতে পারি সে খুব বড় লোক, মানে সে না, তার ফ্যামিলি বড় লোক। এবং এটা আমার খুব প্রবলেম, কেমন মিলে না। আমি সত্যবাদী, তুমি আমার সাথে সত্য কথা বলবো, মিথ্যা কেন। এবং আমরা জানতাম আমরা ভাড়া বাসায় থাকবো, পরে জানতে পারি ওটা তার মায়ের নিজের বাসা। এবং উত্তরার মতো জায়গায় ঢাকায় একটা নিজের বাসা, অনেক কিছু। আমার যে বছর বিয়ে হয় সে বছর সে আমার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রত্যেকটা মেয়ের জন্য, আমি খুব গরিব, আমি আমার বিয়ের কাবিনটা আমি যা পারবো তাই দেবো। তো আমি বলছি তোমার 1 টাকাও দেওয়ার দরকার নেই। আমার কাছে কাবিন ফ্যাক্ট ছিল না, টাকা কখনোই ফ্যাক্ট ছিল না। টাকা তো আমিও 2 হাতে ইনকাম করতে পারি, টাকা কখনোই ফ্যাক্ট না। তো ইসলাম, আমি বুঝতে কত ভালো ছেলে, ইসলামকেও কতটা মানে। আলহামদুলিল্লাহ, 10,000 টাকা কাবিন, নাক ফুল দিতে পারবে না, ওর ভিতরেই দাও, 1 টাকার কয়েন জোগাড় করে দাও, সমস্যা নেই। আমার মনে হয়তো আমি খুব ভালো স্টুডেন্ট, আমি নিজে কর্ম করলেই তো আমি একটা সংসার হাল ধরতে পারি, এই জন্য ওর উপর কেন আমার ডিপেন্ড হইতে হবে। এবং আমি সবসময়, ও আমাকে ইমোশনালি হিট করতো যেগুলা, ও বেকার, ও গরিব, কিন্তু এগুলো মিথ্যে ছিল। আমি বিয়ের পর জানতে পারি। আমি যদি আগে একবারও জানতাম আমি ধনী ভাই এগুলো অত করতাম না। পরে বড় লোক হওয়ার পর দেখবেন, আপনি যখন বড় লোকরা গরিবের দিকে একটু নিচে হয়েই তাকায়, উঁচু হয়ে তাকায় না। তো উনি বিয়ের আগে আমি যদি ওনাকে ঝাঁটাপিটাও করি তাও উনি পড়ে থাকতো, তা আমি বলতাম খুব মায়া হইতো। কিন্তু বিয়ের পর ওনার রূপগুলো আস্তে আস্তে, আমার কিন্তু বিয়ের আগে এর মায়ের সাথেও আমার 2 বছর সম্পর্ক ছিল, মানে শাশুড়ির সাথেও এক ধরনের প্রেম। কেউ কাউকে দেখি নাই, কিন্তু কুরিয়া করে গিফট আদান প্রদান হইতো,
কতটা ভালো সম্পর্ক। এবং ওরা মা ছেলে দুজন মিলেই এটা বলছে যে আম্মা ও কিন্তু জানে আমরা গরিব। তো আমার শাশুড়ি দেখেন কোটিপতি, কিন্তু 3 কাঠা জমির মালিক, মানে কোটি টাকার উপরে। ওই আমার বিয়ের বছরই সে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে, অথচ সে আমাকে বলে যে 10 টাকা হারাই গেলে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি। আমি খুব বিলিভ করতাম তাদেরকে। তো যাই হোক, এখন যৌতুক, আমাদের সমাজে যৌতুক জিনিসটা কেমন, এখন এরকম হয়ে গেছে, আপনার কাছে মুখ দিয়ে চাবো না, কিন্তু আপনি বুঝে নেন আমি চাইছি। আমি আপনার স্টোরিটা শুনতে চাই যে কিভাবে যৌতুকের কথাগুলো আসছে বা কি করেছে। বিয়ের আগে আমার কাকা বলছিল যে অনেক ছেলেকে দেবে এই সেই, আমার বাবার টাকা দিয়ে। আমি বলি না, আমি যৌতুক একদম ডিসলাইক, আমি একদম পছন্দ করি না। আর তাছাড়া আমি নিজে ছোটবেলা থেকে সরকার থেকে টাকা পাই, আমি নিজে স্কলারশিপের কারণে। হ্যাঁ নিজে, আমি ক্লাস 6-এ যখন পড়ি 2006 সালে, আমার ক্লাসমেট না আমার কাছে পড়তো। আমি 2006 সালে 200 টাকা ফার্স্ট আমার টিউশনি পাই, এবং স্টুডেন্ট বেড়ে যায়, সব আমার নিজের ক্লাসমেট। ওকে, দেন আপনার বৈবাহিক হ্যাঁ। সম্পর্কের কথা বলেন। পরে আমি বুঝতে পারতেছিলাম না, কিন্তু আমি একটা জিনিস নিতে পারি না, সেটা হচ্ছে মিথ্যা ছলনা, অভিনয় নিতে পারি না, সেগুলোই বেশি বেশি। আমি একে বিয়েও করতে চাইনি, মানে আমাকে বলছিল তোমার যদি মনে হয় তুমি আমাকে নিয়ে ভালো থাকবা না, তো আমাকে বলে দিও, তুমি তো বিয়ে ভাঙতে পারবে না, আমাদের সমাজের মেয়েদেরকে তো এরকম সুযোগ দেয় না, আমি না হয় একটা ই করে বিয়ে। আহারে ছেলেটা কত মহৎ, কত উদার, সে আমাকে কত মূল্য দিছে, মানে আমার সিদ্ধান্তের উপর সে তার সিদ্ধান্ত ই করবে। যাই হোক, পরে ওই যে যৌতুকটা কিভাবে বলি আমি জানি না এরকম হয় কিনা, অনেকে বলে না যে বিয়ের পর সংসার অশান্তি, একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও তাহলে সমাধান হয়ে যাবে। তো আমি যখন এটা তাকে বলি, তখন সে বলে বাচ্চাটা জন্ম তুমি যে দিয়ে বেঁচে থাকবা তার কি গ্যারান্টি আছে, তুমি বাচ্চার সিকিউরিটি দাও। তখন আমি ভাবতেছি তাই, তা কি করতে পারি? বললে বাচ্চাটার ভরণ পোষণ বাবদ 3 লাখ টাকা তোমাকে দিতে বলছে, মানে জমা দেখাও, তুমি যে মারাও যাও বাচ্চাটা কেউ একজন পালুক। তখন আমি বলি যে আমার বাবার যে পৈতৃক সম্পত্তি তার 3 লাখ টাকা মূল্য অলরেডি চলতেছে, সমস্যা নাই, আমারটা তো আমি পাবোই, তাহলে আমার বাচ্চা পেলো। বল না এভাবে না, ক্যাশ টাকা। আমার এই ক্ষুদ্র বিনে ভালোবাসার আবরণে এতটাই ঢাকা ছিল, এক মুহূর্তের জন্য মনে হয় না এটা একটা যৌতুক। মানে আমার একবার আমি আসলে পজিটিভ ভাবতাম সবসময় তাকে। আমি তখন ভাবছি আসলেই তো আমি যদি মরে যাই তাহলে বাচ্চাটার কি হবে, তার সিকিউরিটি দেওয়া আসলে আমার তো তাহলে তোমার ভাবনাতে আসেনি? আমার ভাবনাতে এক মুহূর্তের জন্য আসে নাই যে ট্যাক্টফুলিও তোমার কাছে যৌতুকের টাকা নিচ্ছে। এটাও আসে নাই যে কোন নারী এখন পর্যন্ত কয়টা বাচ্চার সিকিউরিটি দিয়ে বাচ্চা জন্ম দিচ্ছে, তখন আসে নাই, পরে অনেক পরে আসছে। আমাদের ঘরে কোনো ফার্নিচার ছিল না, আমি ওকে বলছিলাম আমার বাবা মা কিন্তু আমাদের বাড়ি একদিন আসতে পারেনি। আমি বলছিলাম আমার আব্বা মা একদিন অন্তত আমাদের বাড়িতে আসুক, আমার মানে এটা কিন্তু ওকে বড় করার জন্য, যে আমার শ্বশুর সবাই আমাদের বাড়ি ভাত খাইছে, কিন্তু আমার বাবা মাকেও আমার শ্বশুর বাড়ি ভাত খায় নাই। এটা আমার শ্বশুর বাড়িটা ছোট ছোট না, একবার অন্তত খেয়ে যাক। তো তখন বলছিল আমাদের ঘরে তো তেমন ফার্নিচার নাই, ভালো ফার্নিচার হোক। বুঝতে পারোনি যেটা আমি অ্যাভয়েড বুঝতে করার পারিনি, চেষ্টা খোদার করতেছে। কসম আমি বুঝতে পারিনি যে এটা একটা যৌতুক, কত ডিপলি আমি তখন মেনে নিছি। ও তাই তো, বাবা মা আসলে অনেক সরল। আমি আমার বাবা মা এসে আমার ঘরে কোনো জিনিস দেখবে না, এটা তো আসলে কষ্টকর, তোমার জন্য লজ্জা, থাক আমাদের যেদিন ফার্নিচার হবে সেদিনই বাবা মাকে আনবো। আমি পরে এটাকে করিনি, আমার অনেক পরে আর কি এটা মনে হয়েছে যে এগুলা কতটা ঘাতক যৌতুক, কত কৌশলে আপনার কাছে যৌতুক চাওয়া হচ্ছে আপনি নিজেই বুঝতে পারতেছেন না। পরে আমার শ্বশুরবাড়ি এরা প্ল্যানিং করে ফোনে আমাকে নিয়ে পরিকল্পনা করে কি করবে, আমাকে নিয়ে কি করবে। তো এইভাবে না 3 বছর চলে, এরাও অনেক ধৈর্যের পরিচয় দেয়, কারণ 3 বছর আমার বাবার বাড়ি থেকে একটা টাকাও আসে না। আসবে কেন, আমি নিজেই তো এগুলো অ্যালাউ করবো না। গেল অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে আমার শাশুড়ি। এখানে আমাকে বিয়ের মনে হয় মাসখানেকও যায় না, ফোন করে বলে আমার ছেলেটা দেখেন, এই শাশুড়িকে আমি বিয়ের আগে বলছি ছেলে মা দুজনকে যে আপনারা আপনাদের পছন্দ মতো কাউকে ওর সাথে বিয়ে দেন। তো তখন বলছে না এত দূর চলে আসছো, এখন আর সম্পর্কটাকে করা যায় না। ওকেও বলছি, কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল আমি এদেরকে মানে আমাকে বিয়ে করবো না, কারণ আমি একটা ফিউচার অন্ধকার দেখতেছিলাম। তো ফাইনালি বিয়ে করলে এবং ফাইনালি সব কিন্তু জিনিসগুলো দেখতে আমি পাচ্ছ ফেসে তুমি। গেছিলাম যে আমি যদি এখন বিয়ে না করি তাহলে আমি বিশ্বাসঘাতক হয়ে যাবো। আমি এই বিশ্বাস, কিন্তু সোনিয়া তোমার সাথে যে ঘটনাগুলো ঘটতেছে তুমি বললে, সেটা বুঝবার মিনিমাম কোনো পরিস্থিতি তোমার ছিল না, যেভাবে তোমাকে প্রলোভ দেওয়া হচ্ছে। ও মানে আমার ব্রেনটাকে মনে হয় ফার্নিচার নাই, তোমার বাবা মাকে আসতে দেওয়া যাবে ও না। আমার ব্রেনটাকে ওয়াশ করছে কিভাবে, ও আমাকে পড়ার টাকা দিয়ে মানে আগে কনভিন্স করছে আমি তোমার খুব ভালো চাই, আমার মতো ভালো তোমার কেউ চায় না,
ওকে, তারপর তোমার বাবা মা কাছ থেকে দিচ্ছে না, দেন ফাইনালি তোমার কাছ থেকে টাকা চাচ্ছে তোমার বাচ্চা হবে সেটাকে সিকিউর করার জন্য, কখনো কিন্তু সরাসরি কিছু চাওয়া হয় নাই, একটা মাধ্যম দিয়ে। মাধ্যম দিয়ে। ওকে, এবং এটা বোঝার কায়দা ছিল না, আমি তো অন্তত বুঝতাম না। আমরা শেষের দিকে যাচ্ছি। ওকে, তারপর পরে ওরা আমাকে বাড়িতে নিয়ে গেল এবং আটকায় দিল। পড়তে দেবে না, আমাকে কোনো কর্ম করতে দেবে না, ও নিজেও কোনো কর্ম করবে না, আমি তো বাচ্চা কাচ্চাও নিতে দেবে না, আমি কোনো ফিউচার দেখতে পাচ্ছি না, সবকিছু ধোঁয়াশা লাগতেছে। কিন্তু একটা জিনিস আমি শিওর হয়েছি যে আমাকে পড়তে হবে, আমার পড়া বন্ধ তো সব বন্ধ। আমি ওই যে বললাম আমার পড়া সাপোর্ট করছিল বলে কিন্তু আমি ওকে সাপোর্ট করছিলাম, আজকে আমার পড়া বন্ধ করতেছে সেই একই ব্যক্তি, তার মানে এটা পজিটিভ কিছু না। আমি তখন আমার শ্বশুর বাড়ি থেকে, মানে ওই গ্রামের বাড়ি থেকে ঢাকার বাড়ি চলে আসি, যে এখানে এবং এরকম পরিকল্পনা হচ্ছে আমাকে নিয়ে যে আমার হাজবেন্ড চলে যাবে, তারপরে সমস্ত সংসার কাজ আমাকে দিয়ে করাবে, সবাই বসে, এরকম একটা পরিকল্পনা আমার সামনেই করা হচ্ছে। এবং আমার তো একটু প্রতিবাদী মাইন্ড, আমি এই জিনিসগুলোর না ক্যাপচার দেখতেছি, যেগুলো হবে হবে এবং এর পরিণতিটা কখনো ভালো না। পরে আমি চলে আসি, ওরা ওইখানে বসে বসে ডিভোর্সের একটা ব্যাপার স্যাপার করে, যার কাগজ আমি আজও পাই না, এবং এটা ওদের ভিতরে ভিতরে যাই হোক না, তুমি কাউকে ভালোবাসো না স্পষ্ট বলে দেবা, ভালোবাসি না, তোকে নিয়ে আমার পোষাবে না, কিন্তু তুমি তাকে এভাবে ঝুলায় রাখতে পারো না যে আমাকে একটু সময় দাও, আমি আমার ফ্যামিলির কারণে না ফেসে গেছি, তুমি আমার জন্য অপেক্ষা করো, এভাবে তুমি কারো সময় নিতে পারো না। আমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে ওই একটা দিন আমি অন্য কাজে দিতে পারতাম। সে এভাবে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমার থেকে সময় নিছে, এবং ফাইনালি আমি সবার কাছ থেকে বলছি যে আমি ওর মুখোমুখি হবো, এসপার আমি আর নিতে পারতেছি না, 5-6 বছর হয়ে গেছে, এরপর তার সময় না শেষ হয় না। আমার ফ্যামিলিকে বলছে আমার কর্ম নাই, আমি একটা কর্ম নিয়ে নিই, আমাকে একটু সময় দেন। আমি যখন ওর বাসায় ফেস টু ফেস হই তখন আমাকে বলে, আমাকে আরো আস্তে আস্তে করে বলে, একটু সময় দাও, আমাকে আরো 6টা মাস সময় দাও। বাট আমি কিছু হিংস পাইছি যে সে 3 মাসের ভিতরে বিয়ে করবে, এবং আর তোমাকে বাদ দিয়ে। আমার কাকে কেউ জানে না, আমাকে উল্টো প্রশ্ন করছে তুমি কি কিছু জানো, কিন্তু আমি ওইভাবে কিছু জানি না। আমি আবার ম্যাজিক ভয়েসের মাধ্যমে 2বার তার সাথে কন্ট্যাক্ট করছি, তার মায়ের সাথে কন্ট্যাক্ট করছি পুরুষ কণ্ঠে, তাদের বোঝার কায়দা নাই। কি ভয়েস? ম্যাজিক ভয়েস। আচ্ছা আচ্ছা, ওই যে সফটওয়্যার, মোবাইলের একটা সফটওয়্যার, ওকে, অ্যাপস থ্রু। তো আমার শাশুড়ি তো মাশাআল্লাহ অনেক ভালো, সে ঠাস ঠাস করে বলতেছে যে আপনারা সোনিয়াকে ভালো হইতে বলছেন, সোনিয়া খুব বদরাগী, সেই অমুক তো কয়, এটা তো আমরা ওর সাথে মিথ্যা কথা বলছি যাতে ও কৌশলে চলে যায় এবং কোনো কেস মামলা যেন না করে, বা সেই মানে ওরা যেন কোনো যৌতুক মামলা, আমি যেন কোনো কিছু করতে না পারি। কিন্তু ওকে যখন বলা হয়েছে আমার হাজবেন্ডকে এত ধুরন্ধর, মানে জঘন্য একটা ক্রিমিনাল, সে না এমন ভাবে কথা বলে যে সে সোনিয়ার আছে, আবার এমন ভাবে কথা বলে সোনিয়া যেন তার কাছে যাইতে না পারে। তাকে ফাইনালি স্টেট ফর বলছি, আপনি সোনিয়াকে ভালোবাসেন কি বাসেন না, চান কি চান না, স্টেট বলে আমি সোনিয়াকে ভালোবাসি বলেই আমি ওকে আমার কাছে আনতে পারতেছি না। আমি এই প্রশ্নের কোনো উত্তর কুল কিনারা পাই না, এবং সে আমাকে ইমোশনাল হিট করে বলে যে মানে সে বাড়িওয়ালার ছেলে, সে ইচ্ছা করলে অনেক ভালো জায়গায় বিয়ে করতে পারতো, তার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার জন্য। তো আমি আবার একটা ইমোশনাল মেয়ে, মানে আমাকে কেউ আঘাত করলে আমার কষ্ট হয় না, কিন্তু কেউ যদি বলে যে আমি কারো ক্ষতি করছি সেটা আমার খুব লাগে, খুব হার্ডে লাগে। তো আমি তো এইভাবে খুব মানে নিজে নিজে কষ্ট পাইতেছি, আমার জন্য একটা মানুষের ক্ষতি হচ্ছে, আমার এইটা খুব কষ্ট পাচ্ছিলাম। আমার যে এদিকে কি হয়ে যেতেছে জীবন বরবাদ, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু অন্যেরা বলে তুমি কি একবার তোমার কথা ভাবছো, তোমার পজিশন কোথায় যাচ্ছে, এদিকে বাপ মা ছাড়া, হাজবেন্ড ছাড়া, শ্বশুরবাড়ি ছাড়া, কোনো ফিউচার প্ল্যানিং নাই, ঝুলে আসি। ফাইনালি কি হলো? ফাইনালি ওর বাসায় উঠলাম, এটা এই যে 2021 সালের 7 ফেব্রুয়ারি। আমি সবার থেকে অনুমতি নিয়ে উঠছি, আমি এখন বুঝি যে আলোচনাটা কত জরুরি, সবার সাথে পরামর্শ করলে একটা সঠিক সমাধান পাওয়া যায়। তো যখন উঠছি আমার সে অনেক, তখন কিন্তু শীত, ভালো শীত, যদি আপনাদের ওই সময়টা ওয়েদার মনে থাকে। তো আমার কথা হচ্ছে আমি তার ঘরে উঠবো না যদি না সে আমাকে নেয়, এবং আমার টার্গেট এটা না যে তার ঘরে আমার উঠতেই হবে, আমার টার্গেট সমাধান, সে আমাকে যেন আর ঝুলায় রাখতে না পারে, ঝুলে থাকা না অনেক কষ্টের। আর আমার পরিবারের কাছে আমাকে পোষায় ফেলছে, মানে সে খুব নিখুঁত অভিনয় করতে পারে, মানে আমাকে সব জায়গায় হাইলাইট করছে, অলরেডি বলেছেন। হ্যাঁ। পরে ভাড়াটিয়ারা আরো তো রুম আসছিল, তারা বলে ভাবি আপনি কি সব জেনে বুঝে আসছেন? আমি কি জানবো, বলে ও তাহলে আপনি থাকতে থাকেন, আপনি জানতে পারবেন। তখন ডাউট লাগছে আমার কি জানার কথা, আমাকে আচ্ছা ঠিক আছে থাকতে থাকি। তো অ্যাঙ্গেলের মতো রুম, তো 3টা রুম 3টা রুম 3টা রুম, তা আমি ওর রুমের সামনে একটা জায়নামাজ বিছায়া একদম কোনো রকম শীতের পোশাক কোনো কিছু ছাড়া আর কি শুয়ে আছি। তো
ও যদি মানুষ হয়, ওর ভিতরে যদি ফিলিংস থাকে, অবশ্যই মন গলবে। আমি এই ফাঁকে রিকোয়েস্ট করবো রিপন হাসান নীরব, প্লিজ এই যে টিকটকের কি অ্যাকাউন্ট খোলার কথা, টিকটক লিখতেছেন, আমি অপু ভাইয়ের চেহারাটা চোখের সামনে বাজতেছে, ভাই আমার লক্ষ রকমের টেক্সট আপনার পাচ্ছি, প্লিজ বন্ধ করুন, আইদার আই উইল ব্লক ইউ ম্যান। আমি কিছু টেক্সট দেখতে চাই যে পিপুল কিভাবে রিয়াকশন করতেছে সেই জিনিসটা জানার জন্য। টিকটক যেন একটা সিনোনিম হয়ে গেছে অপু ভাইয়ের। সো আমাদের এই প্রোগ্রাম তো এরকম সস্তা বিনোদনের জন্য না, আপনারা জানেনই। সো প্লিজ বন্ধ করুন। রিপন কি জানো, রিপন হোসেন নীরব, ফর গড সেক প্লিজ স্টপ ইট, আইদার আই উইল ব্লক ইউ ম্যান। আমি কখনো এইভাবে বলিনি, দিস দ্য ভেরি ফার্স্ট টাইম। খুবই বিরক্ত লাগতেছে, কারণ আমাদের প্রোগ্রামের কন্টেন্টের সাথে কোনোভাবে আপনার টেক্সটগুলো যায় না। সোনিয়া, পরে আমি এখানে 7 দিন ছিলাম, 7 দিনই একটা সমাধান হয়। তো আমি 2 দিন 3 দিন থাকার পর আমি রিয়েলাইজ করলাম, আমরা যে ঘরটা সংসার করতাম ওই ঘরে একটা ব্যাচেলর মেয়ে থাকে, আর সব রুমে হাজবেন্ড ওয়াইফ, এবং ওই মেয়েটার কোনো চাকরিও করে না, এবং ওর পাশেই ওর রুমটা। একটা সেকেন্ড, আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করতেছি, 2-1 ফ্রিকোয়েন্টলি লিখতেছেন মেঘলার কথা। মেঘলা আমাদের দারুণ একজন কো অ্যাঙ্কার ছিলেন এতদিন। মেঘলা অফকোর্স সবসময় আমাদের প্রশংসার দাবি রাখি, ডেফিনেটলি মেঘলার জায়গা রিপ্লেস করতে পারে এমনই একজন গুরুত্বপূর্ণ মানুষকে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। আমার ভাবনার প্রতি যদি আপনার ভরসা থেকে থাকে, আমার ফিলোসফিক্যাল ভিউজের প্রতি যদি আপনাদের ভরসা থেকে থাকে, মেঘলার রিপ্লেসমেন্ট কোন মানুষটিকে দিয়ে সবচেয়ে ভালো হতে পারে সেই ব্যাপারে যদি আপনাদের ভরসা থেকে থাকে, প্লিজ এই ধরনের টেক্সট ফার্দার করবার আর কোনো প্রয়োজন নাই। কারণ আমরা আপনাদেরকে বলে রাখি যে মেঘলা যেহেতু আমার সাথে বহুদিন কো অ্যাঙ্কারিং করেছে, মেঘলার টোনালিটি, মেঘলার কণ্ঠস্বর, মেঘলার কথা আপনাদের অনেক ভালো লাগে। দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট টাইম মেঘলাকে অ্যাপ্রোচ করেছি এই প্রোগ্রামে কো অ্যাঙ্কারিং এর জন্য। মেঘলার নিজস্ব কিছু লিমিটেশনের জন্য মেঘলা এখন আপাতত এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারছে না, তার বাচ্চা ছোট। সো তারপরেও আমরা চিন্তা করেছি একজন কো অ্যাঙ্কার প্রয়োজন। সো মেঘলার রিপ্লেস করতে পারে এমন একজন চৌকস এবং সব দিক দিয়ে ভালো এমন কাউকে নিয়ে আসা যায় কিনা। ফাইনালি অনেক চিন্তা ভাবনার পর, অনেক অডিশন, অনেকের মধ্যে ফিল্টারিং করে একজনকে আমরা চিন্তা করার চেষ্টা করতেছি এখন। সো একই জিনিসের পুনরাবৃত্তি করে নিজেদের বেকুবি প্রয়োজন প্রকাশ করার কোনো সুযোগ নেই। মেঘলা সবসময় আমাদের কাছের মানুষ, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আননেসেসারি মেঘলার প্রসঙ্গ বারবার টানে না আসার কোনো প্রয়োজন নাই। ওকে, জি সোনিয়া। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে, ওরা আর আমাকে বলে নাই খুলে, তা আমি তো অবস্থান নিচ্ছি, আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি না মনে দোষ নেই, আমার কখনো মনে দোষ না। তো আমি থাকতেই পারে ব্যাচেলর, আমিও তো আমার হাজবেন্ডকে ছাড়া আমি 4-5 বছর আমি ওর আশেপাশেই ব্যাচেলর ছিলাম, এটা তো কোনো ব্যাপার না। ওকে, ডান। পরে আস্তে আস্তে জানতে পারি যে এই মেয়েটার সাথে ওর দীর্ঘ 4 বছর সম্পর্ক, এবং সেটা শুধু সম্পর্ক না, ধর্ম জিনিসটা এখানে আনি। আমার বিয়ের সময় যখন কাবিনটার প্রসঙ্গ আনে তখন ধর্মটাকে খুব ভালো করে খাড়ানো হয়। তো এখানে ধর্মটা তার ভিতরটাকে আমি বের করে আনার চেষ্টা করতেছি। সে তার 4 বছর কিন্তু সম্পর্ক ছিল হাজবেন্ড ওয়াইফের মতো, মানে আমাদের সাধারণ মানুষজন কিন্তু অনেক সাধারণ সোনিয়া। হ্যাঁ, যখন আপনি তো বই লেখা মানুষ, যখন একটু কাব্যিক করেন অনেকে রিলেট করতে পারে না। আমি কি বুঝাতে পারছি আমি কি বলতে যাচ্ছি? সাধারণ ভাবে আপনার বাকি সময়টুকু, বাকি জীবনের গল্পটুকু কনফার্ম করুন, রাদার দ্যান দ্য ইনফরমেশন এন্ড ফিলোসফিক্যাল ভিউজ। আপনি শুধু আপনার জীবনে যা ঘটছে সেগুলো বলার চেষ্টা করুন। আমি কি বুঝাতে পারছি না পারিনি? জাস্ট স্টোরিগুলো বলুন। পরে বিশ্বাস করতে পারতেছিলাম না, মানে একটা মানুষকে আপনি কতটা বিশ্বাস করলে 4-5 বছর অপেক্ষা করতে পারেন তার জন্য, হঠাৎ করে একটা নিউজ শুনলেন, এটা তো ভাবাই যায় না। পরে আমাকে বলে আপনি ওই মেয়ের সাথে কথা বলেন। পরে ওই মেয়েও এই জিনিসটাকে আমাকে শিওর করছে, কিন্তু আমি ওর মুখ থেকে বলা। সোনিয়া জাহিদকে চেনেন? হ্যাঁ, জাহিদ নামের কাউকে বলেছে সোনিয়াকে বলেন আমি সেই জাহিদ। না চিনলে বলেন যে জাহিদ নাম শুনেননি কখনো, আর যদি চিনে থাকেন আমি ফোন না করব। জাহিদ চিনি তো, কে এটা? কিন্তু ও তো ফেসবুক চালায় না। ওইটা আপনাকে বুঝতে হবে না, সেটা আমি দেখতেছি। চিনেন কা চিনেন না? হ্যাঁ চিনি, আমি ফোনে নিচ্ছি। কে এটা? মানে ওনাকে আমি চিনি না, আমার হাজবেন্ডের নাম কিন্তু জাহিদ। তাই? হ্যাঁ, কিন্তু ও তো কখনো ফেসবুকই চালায় না। এনিওয়ে আমি ট্রাই করে দেখতেছি যে কে এসে যায়। জি, আপনি কন্টিনিউ করুন। পরে আমি 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 সবসময় পরিষ্কার, আমি বিষয়টা ছবি তুলেই করে আমি আমার শ্বশুরবাড়ির যত মেম্বার আছে সবাইকে জানাই দিই, এবং তারা শুনে তো মাথায় হাত, যেগুলো তারা কি শুনতেছে। তো তারা আমার উপর সব দোষটা আমার উপর চাপায়। যে আমি এই ভদ্রলোকের নাম্বারটা আমি নাম্বার নিচ্ছি, নাম্বার দিলে আপনি সাথে সাথে এখানে এই নাম্বারে কমিউনিকেট করুন। ওকে, জাহিদ নাম, জে আর জাহিদ, রাইট? বারো ক্লিয়ার? ওকে, জি সোনিয়া কন্টিনিউ করুন। পরে আমি সবটা আমার শাশুড়িকে ফোন দিয়ে বলে দিই, এবং সেই যে মেয়েটাকে চয়েস করে সেই মেয়ের 2বার মানে
প্রথমবার বিবাহ হয়েছে, একটা 7-8 বছরের মেয়ে আছে। আর সেকেন্ডলি বিবাহ হয়েছে এবং সে তাকে বলে তুমি যদি এই জামাই ছেড়ে চলে আসো তাহলে আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে বিয়ে করব। তো ওই জামাই তার কথা মতো ছেড়ে চলে আসে, কিন্তু তার ডিভোর্সটা হয় না, মানে 3 মাস কমপ্লিট হয় না। এখন তার অপেক্ষা করছে কবে 3 মাস হবে আর কবে তাকে বিয়ে করবে, এরকম। তার অবৈধ সম্পর্ক তো চলছে মাশাআল্লাহ। কার সাথে? ওই মেয়ের সাথে তার। এবং এটা সবাই, জাহিদের? হ্যাঁ, এবং এটা সবাই দেখতো কিন্তু কিছু বলতে পারতো না, যে ওই যে বাড়িওয়ালা। জাহিদ, বাড়ি থেকে আপনি বের যদি করে বলে দেবে। থাকেন যে আপনি সোনিয়াকে চেনেন, অলরেডি আই গিভ ইউ দ্য টেক্সট, যে আপনি চাইলে আপনার নাম্বারটা দিন প্লিজ, আই ওয়ান্ট কমিউনিকেট উইথ ইউ ম্যান। আমরা কমিউনিকেট করতে চাই, কথা বলতে চাই, পরিষ্কার হতে চাই এক্স্যাক্টলি যে কথাগুলো হচ্ছে ব্যাপারটা এমনই কিনা, বা আপনার তরফ থেকে অন্য কিছু বলার আছে জানতে চাই। ওকে সোনিয়া, পরে আমি এই কথাটা সত্য বলেছে আমির হাসান নাহিদ, গল্পটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট আমারও মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা হয়তো স্মার্ট, যেহেতু মঙ্গল গ্রহে থাকে, ওর মাথায় ঢুকতেছে, পরে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার না সবাই পারিপার্শ্বিক আমাকে নিয়ে গল্পের tension বাইরে, করতেছে। পারিপার্শ্বিক সবাই গল্পের আমাকে বাইরে আপনার নিজস্ব কথা বলুন, রাইট? সবাই আমাকে নিয়ে টেনশন করতেছে যে আমি এই শোকটা কিভাবে নেব, কিন্তু আমি না শোক না, আমি সারপ্রাইজ হয়ে যেতেছি, এগুলা কি বিশ্বাস করতে পারতেছি না। পরে এই জিনিসগুলো যখন আমি একাল প্রমাণ সহ ছবি টবি সহ, এবং আমি ওর দরজার সামনে কিন্তু ঘুমায় রয়েছি, বাট দেখছি ওই মেয়ে অন্ধকারে ওর ঘরে, ও কিন্তু ব্যাচেলর, মানে আমার অর্থাৎ জাহিদ আপনি যার সাথে- কিভাবে জানলেন ওই একটি ফুল মেয়ের সাথে এলাকা, যে সম্পর্ক? ফুল এলাকা, টোটাল ভাড়াটি, টোটাল এলাকা জানে জাহিদের সাথে পরকীয়া টোটাল সম্পর্ক, রাইট? টোটাল টোটাল ওই মেয়ে নিজে মুখে স্বীকার গেছে। ইনফ্যাক্ট খারাপ সম্পর্কে ইনভলভ দুই হ্যাঁ, রাইট? ওই মেয়ে নিজে খারাপ বলতে মুখে- মেলা খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, তার একসাথে খাবার পর্যন্ত খায়, কিন্তু আর একসাথে আপনি বসে খাইতে কোথায় পারে না। তখন? আমি তো তখন তার থেকে ওই যে আমাকে ডিস্টেন্স, আমাকে আমার কর্ম পাই, এনিওয়ে, আমি কাছে আপনি বেশি একটা দূর। ঘরে আছেন, রাইট? না না না, ঘরে না, কোথায় আছেন আপনি? তার থেকে আমার দূরত্ব বেশি না, 20 টাকার রিকশা ভাড়া এরকম হবে। ও আপনাকে ওখানে রাখছে, তাই তো? না, আমি আছি, আমাকে রাখে নাই, সে আমাকে বাড়িতে পাঠাইতে যায় বারবার। আপনি এসে থাকতেছেন আমি ওখানে? নিজে যে আমি জাহিদ ঢাকা- আপনার কাছে আসে না প্রতিদিন? না না না, সে কোথায় যায়? সে তো তার বাড়িতে। আপনি বলেন না যে তুমি কোথায় যাচ্ছ? না, সে তো তার বাড়িতে আছে, আমি কি বলবো তাকে? বাট তাকে যখন বলেন যে আমার এখানে কেন আপনাদের ডিভোর্স তো হয়নি? এক্স্যাক্টলি আপনি- প্রিয়াঙ্কা, যে ডিভোর্স আপনি হয়নি। বিষয়টা বুঝেন, সেই বুঝান। divorce, আমাদের সমাজে আইনগত অনেক জটিলতা আছে, হ্যাঁ। আমরা এটার ভুক্তভোগী। সমাজকে সমাজের উপর ছেড়ে দেন, আপনার স্টোরি বলেন। না, সে যে আপনি তো ডিভোর্স একটা দিয়েছে বাসায় আমি থাকলেন। পাইনি, কিন্তু নিয়ম নাকি এরকম আছে, না পেলেও নাকি ডিভোর্স হয়ে যায়। না, হয় না, যদি ওই ইউনিয়ন মানে যে প্রতিনিধি থাকে ইলেকশন, মানে আমি তো তার জনপ্রতিনিধি ঘরে, through বিষয়টা দিয়ে দাও। বুঝেন, আমি কিন্তু তার ঘরে, হ্যাঁ বুঝলাম, সে যা কিছু করছে আমি তার ঘরে অবস্থান করতেছি। ট্রু। তারপর আপনি ওখানে যেহেতু তার সাথে হ্যাঁ। কমিউনিকেট করছেন, আপনি চলে হ্যাঁ। এসেছেন তার কাছাকাছি, হ্যাঁ, বাড়ির কিন্তু কাছাকাছি। আমি কিন্তু দূরে না, মানে তার থেকে দূর, বাট আমি এলাকার আপনার বাসায় থাকতেছে না সে, পরিবার বলছে যে আমি আমার মায়ের সাথে থাকবো, মানে তাই তো? আমাকে বলা হয়েছে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তাই আপনার কাছে আসছে না? ঠিক আছে, তুমি থাকো, আমি দূরে আছি। ও বলছে আমি চাকরিটা, তখন কর্ম নাই, কিচ্ছু নাই। ট্রু, আপনি কি করি? বলছেন যে এর জন্য আপনার বাড়িতে এসে যাচ্ছে না, সে জিনিসটাকে কঠিন করে দিয়ে না, খুব সহজ না ব্যাপার না না, এটা সে তো ওই বাড়িতেই, যে বাড়িতে আমরা সংসার করছি, সে তো ওই বাড়িতেই আছে, ছিল। তারপর ওই বাড়িতেই অবস্থান করতেছে। ওকে, কিন্তু আমি সরে আসা মানে আমি তার সাথে থাকলে তাকে ওই বাড়ি থেকে বের করে দেবে, বাড়িটা যেহেতু তাদের নিজেদের, দ্যাটস ওয়াই তার বাড়ি মায়ের, থেকে বের হয়ে গেলেন, কিন্তু কাছাকাছি একটা কিন্তু জায়গায় আমি থাকেন। কাছাকাছি রয়েছি। আপনার বাসায় যায় না সে? না না সে তার পরিবারের বাসায় না, থাকে, ওইখানেই কিন্তু এক্স্যাক্টলি সে ওই পরিবারের বাড়িতে- বাসায় থাকে না, না, অন্য ওই একটা বাড়ি- মেয়ের সাথে না, না, পরকীয়া ওই বাড়িটা করতেছে। তো তার দেখাশোনা করা, আমি আপনাকে বুঝাতে পারতেছি না, ওই বাড়িটা তো দেখাশোনা করা, ঢাকার বাড়ি একটা মানুষ দেখে না, কেয়ারটেকার। কেয়ারটেকার এক্স্যাক্টলি, কিন্তু নিজের মায়ের বাড়ি। এখন সে সেইভাবে দেখাশোনা করতেছে, ফ্যামিলি সবাই মানে জানে। তার মা তাকে ওই অধিকারটা দেয়নি, এরকম কিছু কি? না, একটা বাড়ি একজনের দেখাশোনা করলে যেমন একটা রুম পায়, বিষয়টা ঠিক ওরকম। ওই তো অধিকার দেয়নি। রুম পাওয়া, বাড়ি পাওয়া, এগুলো নিয়ে কি করবো ভাই, ওগুলো আলোচনা যাইতে চাচ্ছি না। আমি বলতেছি আপনার ঘরে সে আসে না, না, আমি তো তার থেকে আলাদা, ওই বাড়িতে থাকলে তো তাকে ও বাড়ি থেকে বাড়ি করে দেয়। তাই আপনি অন্য একটা ঘরে হ্যাঁ হ্যাঁ নিলেন। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি একটা বাসায় কাছাকাছি। গেলেন। ওই বাসায় সে যায় না না, না না, সে বলে যে তোমার কাছে আসলে আমাকে বের করে দেবে, তাই সে ওই কেয়ারটেকার আমি যদি হিসেবে তার বাড়িতে কাছে থাকে, যাই বা সে যদি আসে তাহলে- কেয়ারটেকার হিসেবে ওই বাড়িতে হ্যাঁ থাকে। হ্যাঁ, ওই বাড়িতে সে করে। এক্স্যাক্টলি ওই বাড়িতেও যায় না, ওই মেয়ের সাথে পরকীয়া করতেছে। এখন আমাদের যে সংসারের যে রুমটা ছিল, সেই রুমটা এখন আমি নাই, তাহলে খালি না, ওই রুমে একটা ব্যাচেলর মেয়ে উঠছে, এবং তার সাথে ওই সে মেয়ের পরকীয়ার সাথে- সম্পর্কে right, জড়িয়ে right, পড়েছে। এইটা কন্টিনিউ বিষয়টাই। করেন। পরে যেমনই হোক, আমার রাগটা হচ্ছে তুমি আমাকে কেন ঝুলায় রাখছো, আমাকে কেন? পৃথিবীতে কি মানুষের এতই অভাব পড়ে গেছে তোমার অপেক্ষা আমি থাকতে পারবো? আমি তো ইমোশনালি ব্ল্যাকমেলের শিকার। পরে যাই হোক, সে কিন্তু এখন আমার থেকে সময় নিচ্ছে। জাহিদ, এসব আননেসেসারি কমিউনিকেশন দিবেন না। আপনি লিখেছেন যে আমার নাম জাহিদ,
তার হাজবেন্ডের নাম জাহিদ, তাই মজা করে এটা লিখেছে। এটা মজা করার আমি জিনিস তো না জানি ও brother। ফেসবুক চালায় না, এটা এটাও ইউ আর কনফিডেন্ট এবং আপনার কথাই সঠিক। এটা মজা করার জিনিস না, এটা একটা মানুষের জীবনের ব্যাপার। ইনফ্যাক্ট ও ফেসবুক এই চালায়, ধরনের নোংরামি করার সুযোগ আর না যেন না হয়। যে আর জাহিদকে স্পন্সর করতেছে, আমি এবং কথাটা বলছি, এবং বাকি যারা আছেন তাদেরকে অনুরোধ করতেছি চাললে 2-4টা গালিগালাজ করতেও পারেনি যে আর জাহিদকে নিয়ে, এবং একটু যদি এর বাড়াবাড়ি দেখে আমি ব্লক করে দেবো এর। পরে যখন ওই মেয়েটার যাই হোক পরে ওই হাজবেন্ডের সাথে সার্জারি এখনো হয়নি, ওরা বিয়ে করতে পারতেছে না। তো আমাকে এখানে আমার আমি নাম বলতে চাই না, উনি আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার ওই শ্বশুরবাড়িরই একজন মেম্বার। তো উনি বলছে যে তুমি ওই বাড়ি থেকে সরে যাও, তোমার উপরে, উনি আবার খুব অভিজ্ঞ, ওই সংসারকে খুব ভালো বোঝে, বলে সমস্ত দোষ তোমার মাথায় চাপাবে। এটাও বলবে যে তুমি ওর হয়তো চরিত্র হনন করার চেষ্টা করতেছো, মানে ও যে কোনো মূল্য হোক ওই মেয়েকে বাঁচাবে, ও নিজেও বাঁচবে, কিন্তু ফাঁসাবে তোমাকে। আমি বলছি না, আমি ওর শেষ দেখতে চাই, কারণ ও তো আমার সাথে এখনো গোপনে ভালো মানুষ, আমি ওর ভালো মানুষের মুখোশটা খোলা চাই। পরে আমি কৌশলে ভিডিও করতেছি, ও জানে না, ও প্রকাশ্যে সবার সামনে আমাকে কি ভিডিও করছেন, মানে ও আমার সাথে যে দুর্ব্যবহার করতেছে আমাকে, যে এগুলো আমি ভিডিও করে রাখতেছি, যে কোনোদিন আমার সামনে যেন ভালো মানুষের মুখ নিয়ে না দাঁড়াইতে পারে। এটা আমার নিজের সান্ত্বনার জন্য, কোনো খারাপ মানে মেন্টালিটি নিয়ে, যে আমি যেন আমাকে ভিডিওটা দেখে দেখে নিজেকে নিজে মানে শান্ত রাখতে পারি, যে দেখো এর রূপ, আর ভালো ভাবার চেষ্টাই করো না নিজেকে নিজে। তো পরে ও জানে না, কিন্তু ও জানলে এটা করতো না, ও পিড়ি নিয়ে আমাকে মারতে আসতেছে, এই সেই অমুক তমুক নানা এগুলো সব ভিডিও হয়ে গেছে, কি কি করছে না করছে সব। এবং সেই বলতেছে আমি যদি মানুষ হইতাম আজকের এই পরিস্থিতি হইতো না, মানে আমাকে মানে অমানুষ বলতেছে, যে আমি কিছুই বলতেছি না, আমি শুধু নীরবে ভিডিও করে সব কিছু একটা ছবি টবি মেশর সব কিছু করে রাখছি। এবং বলছে তার ভাই, তার মেয়ে জহর, এখানে আরেকটা মেয়ে আছে, মানে আমি যখন তথ্য দিছি আমি তো সব তথ্য দিয়ে দিছি, তো সে আসে নাই, আরেকজন আসছে, সে চিনে না। এখন বলে না না না, এখানে কোনো মেয়ে থাকে না, এখানে সবাই ভাড়া দিয়ে থাকে। কিন্তু মূলত যাকে তথ্য দিছি সে আবার ওই ফ্যামিলির মানে হেড, সবার বড়, উনি খুব ভালো বোঝে। উনি ও বাড়ি চলে গেল, আমি চলে গেলাম আমার বাড়ি, ওই মেয়ে চুপ মেরে ওই বাড়ি পড়ে রইলো, ওকে সান্ত্বনা দিয়ে রাখছে যে আমি আইসা পয়সা ঠান্ডা হলে। শুনে অনুষ্ঠান একদম শেষের দিকে কি হয়েছে ফাইনালি? পরে আমার একদম ওরি আমি নাম বলবো না, একটু থামেন, কি হয়েছে ফাইনালি? ফাইনালি কি হলো, যে আমি যখন চলে আসলাম, আমি প্রায় 7 দিন না খাওয়াছিলাম, স্যালাইন খেয়েছিলাম, কারণ আমার মানসিক প্রেসারে খাওয়াটা যাচ্ছিল না। তো এই কারণে আমার মাত্রা অতিরিক্ত গ্যাস হয়ে মানে একটা শারীরিক ইমব্যালেন্স হয়ে গেছিলাম, কিন্তু আমি মানসিকভাবে স্ট্রং ছিলাম। আমি জিনিসটা এভাবে রিয়েলাইজ করতেছি, মূল পয়েন্ট এটা, আর যার জন্য আমি এখানে আসছি, যে এরকম একটা ঘটনা কোথায় যেন ঘটছে, মানে আমার সাথে থেকে ঘটছে ওটা আমার মাথায় কাজ করতেছে না, এরকম একটা ঘটনা কোথায় যেন ঘটছে, মিল আছে অনেকটা, হয়তো ভিন্ন প্রেক্ষাপট, বাট এরকমই। এখন ওই ঘটনা আমার মাথায় আমি আনতে পারতেছি না, অনেক চেষ্টা করে 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 আমি মাথায় আনছি সাদনাম, যে ছেলেটা আমাকে ভালোবাসছে দীর্ঘ 4 বছর। জাহিদের সাথে সাদনাম কোন? এই প্রিয়াঙ্কা, তুমি ভাই মঙ্গল গ্রহে মানুষ, ব্রেন খাটাও, আমার ব্রেনে কুলাচ্ছে না। ও যে বলতো জাহিদ নামে কোনো অস্তিত্ব নাই। কে বলতো? যে ফোনে অনেকে পছন্দ করে না, এভাবে ও বলতো জাহিদ নামে কোনো অস্তিত্ব নাই। ফোনে পছন্দ করে বলতে হাজার দুর্ব্যবহারে আমাকে ছেড়ে চলে যায়নি। মানে কয়জন পছন্দ করতো ফোনে? অনেকে, বাট ওর মতো কেউ ছিল না। কাকে? ফোনে একজনকে পছন্দ করে না ওভাবে, ওইরকম আপনাকে পছন্দ করতো। ফোনের ভোকালটা অনেক স্পেশাল, না এখানেও সুন্দর অনেকে বলতেছে। এই কারণে অনেকে ফোনের ভয়েস একবার শুনলে খুব প্রবলেম হতো আমার, ওইটা আমাকে ফেস করতে হতো। একটা সেকেন্ড, মানে কি আপনার বিয়ে হয়েছে অন্য কারোর সাথে আর রিলেশন ছিল অন্য কারোর সাথে? রিলেশন ছিল না। এই পাগলা বাচ্চা আমারে, তুই কি দাব্বাটা এদিকে, মাথা খারাপ হয়ে গেছে আমার। এদিকে ব্রেন খারাপ হয়ে গেছে, উল্টাপাল্টা হচ্ছে। আমাদের যারা লিসেনার আছে, দর্শক আছে, সবাই একটু কনফিউজড এই মুহূর্তে। অ্যাকচুয়ালি ও আমাকে অভিশাপ দিছিল, ওই ছেলেটা, তখন আমাদের রিলেশন ওর সাথে চলে, বিয়ে হয়নি, যে তুমি যে জাহিদে একটা ক্যারেক্টার দাঁড় করায় আমাকে সবসময় অপমান করো, আঘাত করো, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কেউ কাউকে আঘাত করে কথা বলবেন না, এর ফল কতটা ভয়ঙ্কর হয়। সাদনাম ও তখন 2 বছর বয়সে মা হারায়, এতিম আর কি। ও বলছিল যে দেখো আমি এতিম, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি একটা জাহিদ একটা ক্যারেক্টারকে দাঁড় করায় সবসময় আমাকে প্রত্যাখ্যান করো। তো দেখে নিও এই জাহিদ একদিন তোমাকে এত কষ্ট দিবে। সাদনাম বলতেছে। হ্যাঁ, আমার তখন ওর সাথে সম্পর্ক, বিয়ে হয়নি, আর ও আমাকে ফোন করে অনেক সুখ দুঃখের কথা বলতো, আমি শুনতাম বাট কখনোই করতাম।
বিয়ে হয়নি, বিয়ে তো হয়েছে জাহিদের সাথে, পরে মানে বিয়ে হওয়ার আগে কথাটা ও আমাকে বলছিল, সাদনাম বলতে, হ্যাঁ। এবং অনেকে আপনার সাথে ফোনে কথা বলতো, আপনার টোন শুনে আপনার প্রতি। টোন শুনে খুব খুব সমস্যা মহব্বতের। হইতো, হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রাম আমি মোটামুটি শেষ করে নিয়ে আসি, অনুষ্ঠান একদম পরে শেষ হয়ে গেছে। আমি তখন ওকে হার্ড করে বলছিলাম যে শকুনের দয়া কখনো গরু মরে না। ওকে, মরলো না, জাহিদের সাথে আপনার পরে কাছে সম্পর্কটা last আলটিমেটলি কি? মনে হচ্ছে সাদমানের বদদোয়া বরদোয়াটা, বা রাইট রাইট। কাজে লেগে কিছুর গেছে। জন্য হ্যাঁ, আপনার সাদমান- লাইফটা এরকম হয়েছে। এই সম্পর্কটা কি ঠিক পর্যায়ে গেছে এরকম ফাইনালি? কেন, এই কারণে যে আমি ওর সাথে যেরকম যেরকম কষ্ট দিছি, আমার সাথে ঠিক তেমন তেমন কষ্ট হচ্ছে, প্রেক্ষাপট একটু ভিন্ন হইতে পারে, একই কষ্ট জাহিদ আপনাকে একই রকম দিয়েছে। একই রকম। দিয়ে জাহিদ আপনাকে কষ্ট দিয়েছে, ওর যে সাথে কি আমি এখন একটা সেপারেটেড? আমি 100% Separated. কারণ আমার কথা হচ্ছে সারা জীবন বিধবা থাকা বলো, তবে ওই রকমের যেহেতু আপনার সাথে বিশ্বাসঘাতক নিয়ে, বিট্রে করছে, তাই তো? বিশ্বাসঘাতককে অ্যালাউ করা ভালো না। এবং সবথেকে মজার ব্যাপার কি, এই মেয়েটা আপনি কি স্যাটিসফাইড উনি সেপারেটেড হওয়াতে? আলহামদুলিল্লাহ আমি আরো স্যাটিসফাইড? আগে জানলাম, এখন এই অবস্থাতে আছেন, তাই তো? অনেক খুশি। ওকে, আমি অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি। এই তোর নাম কি? নামও তো ভুলে গেছি। তোর নাম বারোই ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে অনুষ্ঠান শেষের দিকে নিয়ে আসবো। আর একে কি দেখা যাচ্ছে, সোনিয়াকে প্রপারলি? সোনিয়া, আমরা মনে হয় 5-7 মিনিট বা 10 মিনিট আছে, আমরা দাঁড়াতে পারি যাতে করে পিপল আমাদেরকে ইন্টারাক্ট করতে পারে প্রপারলি। আমাদের এক পাশে আছেন সোনিয়া, আর এক পাশে আছেন প্রিয়াঙ্কা। হোয়াট এ কম্বিনেশন। আর এক পাশে আছে আমি, মাঝখানে আছি কালো এতেশাম। হোয়াট এ রিয়ার কম্বিনেশন। এবং স্রষ্টা সত্যি অন্যরকম মূল্যবান। ব্যাকগ্রাউন্ড সাউন্ডে একটু রোমান্টিক কিছু দেয়, মিষ্টি কিছু। এবং সত্যি স্রষ্টা মেহেরবান যে এত অদ্ভুতভাবে স্রষ্টা তার পৃথিবীকে এই সৃষ্টি করেছেন, পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করেছেন। লালন কত দরদ দিয়ে এই কথাগুলো বলেছেন যে মানুষ দেখতে এসেছিলাম ভাবে, এমন জনম আর কি হবে। এবং আসলেই তাই। একদিকে সোনিয়ার কণ্ঠস্বর, সোনিয়ার কথা। সোনিয়া, আপনি মনে হয় গানও গাইতে পারেন টুকটাক, রাইট? একটু দু লাইন শুনি তো আপনার মুখে। আমি মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করছি। প্রোগ্রামের জায়গায় থাকুক, আমি একটু অন্য জায়গায় যাচ্ছি। একটু কাছে আসুন। জি, সোনিয়ার কাছে একটু গান শুনি। তুমি একটু চাইলে সাউন্ড নিয়ে কাজ করতে পারো, টেকনিক্যাল টিমে যে আসো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু জোরে দিও। কারো তো কষ্ট হচ্ছে না একটু দাঁড়িয়ে থাকতে? বেশিক্ষণ না, 10 মিনিট সময় মনে আমরা একসাথে আছি। ওকে সোনিয়া, কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে যে অনেকেই যেমন আগ্রহী হয়ে যে আপনার কণ্ঠস্বর শুনে, যেমন সাদনামের কথা বলছিলেন, অনেকেই এরকম আগ্রহী আমি হয়। 5 মিনিট সময় চাই কিসের জন্য? সাদনামের জন্য। সাদনামের জন্য 5 মিনিট, 5 ঘন্টা বরাদ্দ। আপনি শুধু গান শোনেন। এই গানটা শুনতে যাচ্ছি এবং এই গানটা ডেডিকেট করতেছি আপনার সাদনামকে। ওকে, হিয়ার ইট ইজ সোনিয়া। দুই খুঁটিতে এক চালা ঘর, দুইজনে দুইজনারি পর, তবু আমরা আপনের আপন। মোরা মনের কথা কইতে নারী, এক দণ্ড না সইতে পারি, না পাইলে দর্শন। আমি আর গাইতে পারবো না। না, আমি আসলে খুব মানসিক যন্ত্রণায় ভুগি সবসময়। সোনিয়া, আমার কিছু কথা বলার আছে, খুব যদি মনোযোগ দিয়ে আপনি শোনেন। আমার কাছে কেন জানি মনে হয়, এই ব্যাকগ্রাউন্ডে আমার মতো করে একটু রেডি করো, ইকোটিকো সব। আমার কেন জানি মনে হয় যে স্রষ্টা যদি মেহেরবান হতেন, এবং বিশ্বাস করেন যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে নারীত্ব। নারীর চাইতে মূল্যবান কোনো কিছু নাই। আমার আজও ভুল হয়ে গেছে আপনার ভাবির সাথে যখন আমি কথা বলছিলাম। সোনিয়া, আমি ক্ষমা চাচ্ছি, জান আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোমার চাইতে মূল্যবান পৃথিবীতে কিছু নাই। তুমি আমার গর্বিত সন্তানের মা। তোমার চাইতে মূল্যবান সত্যি পৃথিবীতে কিছু না। এই কবিতাটা শুধু তোমাকে উদ্দেশ্য করে বলেছিলাম জান। দেখো, একদিকে এরকম একটা অসম্ভব সুন্দর কণ্ঠস্বর, দারুণ কণ্ঠস্বরের মেয়ে, কি চমৎকার দেখতে একটি মেয়ে। সবকিছুর ঊর্ধ্বে থেকে বলতেছি, সবকিছু ম্লান হয়ে যায় তোমার সরল মুখটা যখন সামনে আসে। আমি জানি যে তুমি অত বেশি গ্ল্যামারাস না, আমি জানি যে পৃথিবীর সুন্দরতম নারী তুমি না, বাট আমি এটা জানি যে আমার আইমেনার মা তুমি, আমার প্রিয়তম স্ত্রী তুমি। স্রষ্টা তোমাকে আমার জন্য নাজিল করেছিলেন, স্রষ্টা তোমাকে আমার জন্য নির্ধারণ করেছিলেন। তাই বিশ্বাস করো
যে অবশ্যই প্রিয়াঙ্কাদের মতো সুন্দরী মেয়ে বা সোনিয়ার মতো এত কোয়ালিটি মেয়ে থাকা পৃথিবীর সমস্ত নারীদের উপরে তোমার চেয়ে মূল্যবান কিছু আর দুনিয়াতে হতে পারে না। জান আমার, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল হয়ে যায়। আজও ভুল করে আমি যখন ঠিক ঢাকা এবং কুমিল্লা মাঝামাঝি অবস্থায় তুমি ফোন করো, তোমার বাচ্চার কথা বলে তোমার সাথে রাগ বিরাগ করি, ক্ষমা করে দাও। তোমার চেয়ে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই পৃথিবীতে। অবশ্যই কোনো একটা পূর্বজন্ম তো বিশ্বাস করি না আমি, তারপরেও হয়তো কোনো ব্লেসিং ছিল যে কারণে তোমাকে আমার জন্য নির্ধারণ করেছেন পৃথিবীতে স্রষ্টা। না হলে তো অন্য কোনো মেয়ের সাথে আমার হাত, আমার ভাগ্য জড়িয়ে যেত। তোমাকে নির্ধারণ করেছে আমার জন্য, এটাকে আমার মূল্যায়ন করা উচিত। আমাকে ক্ষমা করে দিও আমার সমস্ত অন্যায়ের জন্য। আমি তোমাকে উদ্দেশ্য করে কত 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 যত্ন করে এই কবিতাটা বানিয়েছিলাম, এই কথাগুলো বলেছিলাম যে সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে থেকে চলো দুজনে মিলে দুদণ্ড থামি। বরাবরের মতো আমি হয়তো সেই ঘুড়ির লাঠাই, তুমি তো সেই দূর আকাশের ঘুড়ি। তুমি জানো কিনা জানি না, প্রতিদিন এই প্রকৃতি নিত্য নতুন রূপে সাজে। তুমি আমি জান ভরে দেখবো বলে হাত বাড়ালে এই উথাল পাতাল জ্যোৎস্না আমাদেরকে থেকে দারুণ মুচকি হাসে, কারণ সেও জানে দারুণ এক ভালো লাগায় আমরা ভাসবো বলে। নিরন্তর ছুটে চলি আমি তোমাকে একটা স্বপ্নের ঘর দেবো বলে, কয়েক কোটি টাকা দাম তার, পাগলের মতো খাটতেছি এই স্বপ্নের ঘর তোমাকে দেওয়ার জন্য, যার ব্যালকনিতে বসে তোমার বাড়িয়ে দেয়া চায়ের কাপে দেবো আমি তৃপ্তির চোখ। জানি স্টিল কনফিউজড যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি নাকি তার চাইতে অনেক বেশি শ্রদ্ধা করি। আর এই দুবিধা সবসময় আমার মনে মনে চলে, কারণ তুমি আমার প্রিয় সন্তান, ওই সুটকা পটকা আয়মানের গর্বিত সন্তানের মা বলে। অনেক ভালোবাসি তোমাকে, অনেক শ্রদ্ধা তোমার জন্য। যার বর্ণনা দিচ্ছি সোনিয়া, বিশ্বাস করুন তার কোয়ালিটি আপনার মতো না। যার বর্ণনা দিচ্ছি প্রিয়াঙ্কা, বিশ্বাস করো তোমার মতো এত সুন্দর না, কারণ সে আমার জান, যে আমার জন্য ডেডিকেটেড, আমার জন্য ডিসাইডেড। ইটস বিন ডিসাইডেড ফ্রম দ্য অলমাইটি। সোনিয়া, তোমাকে একটা জিনিস বোন হিসাবে চেয়ে নি, যে আমি আমার জাহিদকে এটা প্রমাণ করে দেখিয়ে দিতে চাই যে ও অন্যায় করেছে। আমি এই করতে চাই, আমি সেই করতে চাই। এগুলোর ঊর্ধ্বে থেকে সোনিয়া, সোনিয়া, সোনিয়া শোনো, এগুলোর ঊর্ধ্বে থেকে দিস ইজ ফ্রিকিং ইম্পর্টেন্ট। আমি বলি সোনিয়া, দিস ইজ ফ্রিকিং ইম্পর্টেন্ট যে তোমাদের মধ্যে মহব্বতের জায়গা কতটুকু তৈরি হয়েছে। সোনিয়া, তোমার মধ্যে যে একটা প্রতিবাদী মানুষের বসবাস প্রতি মুহূর্তে থাকে না, আমার কাছে কেন জানি মনে হয় যে স্রষ্টা যদি কোনো কারণে আমাকে ইনজেকশন দিয়ে মেয়েতে ট্রান্সফার করে, আমার মনে হয় তোমার মতো ক্যারেক্টার হবে আমার। আমিও ছোটবেলা থেকে এমনই ছিলাম, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কোয়েশ্চেন করতাম, আমি প্রতিবাদী হয়ে উঠতাম। বিশ্বাস করো, প্রতিবাদ, কোয়েশ্চেন এবং প্রতি মুহূর্তে প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেট করতে গেলে সব হয়, কিন্তু ভালোবাসাটা দূরে চলে যায়। আমি কি তোমাকে বুঝাতে পারতেছি কি বলতে যাচ্ছি সোনিয়া? মাঝে মাঝে কিছু সিনেমায় হয়। আমি কি তোমাকে এটা বুঝাতে পারতেছি সোনিয়া? ভালোবাসা, মহাব্বত, এটা অনেক 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 ইম্পর্টেন্ট জিনিস, যেটা কোয়েশ্চেন করে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে বা কোন রকমের ক্যালকুলেশন দিয়ে কোন রকম এটাকে কোনোভাবে ভ্যালু করা যায় না। সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুকে পেছনে ফেলে কোথায় যেন একটা আত্মিক সম্পর্ক থাকে। ইনজেকশন দিতে যাচ্ছি দুইজনে মিলে আমরা। আমি উদাহরণ দিচ্ছি কারণ আমার সাথে যে ঘটনাগুলো ঘটতেছে, এই উদাহরণ দেওয়ার জন্য তো আমি অন্য কোনো মেয়েকে আর শেয়ার করতে পারবো না। আমার বইয়ের সাথে যখন লাস্ট ইনজেকশন দিলাম অ্যাবাউট 3 or 4 days ব্যাক, আমি যখন দেখতেছি যে আমি যখন যাচ্ছি, সি জাস্ট কাভারিং মি লাইক দিস, এভাবে আমাকে কাভার করতেছে। মানে তার ধারণা যে আমার স্বামী যে মুভ করতেছে কারো টাচের কারণে তারা যেন কোনোভাবে করোনা এফেক্টেড না হয়ে যায়। যুক্তি, বৈপ্লবিক অ্যাটিটিউড, ক্যালকুলেশন, এগুলো দিয়ে আর যা হোক মহব্বত পাওয়া যায় না, প্রেম আসে না জীবনে, ভালোবাসাকে কাছ থেকে দেখার সুযোগ হয় না। আমি কি বুঝাতে পারছি সোনিয়া? 100 বার সাদমানের জন্য 5 মিনিট কেন, 5 ঘন্টা দেবো, প্রোগ্রাম লঙ্গার হবে। বাট এটা কি তুমি বুঝতে পারছো? একই ঘটনা পুনরাবৃত্তি যদি সাদমানের সাথে হয়, কোনো সময় কিন্তু সুরে বাঁশি বাজবে না। আমি কি বুঝাতে পারতেছি এটা? তোমার 5 মিনিট নিয়ে টেনশন করো না, বাট বিশ্বাস করো, নিজের যুক্তি, নিজের প্রমাণ, নিজের ভালোবাসা, নিজের যৌক্তিকতা প্রমাণ করতে গিয়ে আরেকবার ক্ষতির মধ্যে পড়ো না। আমি কি এটা বুঝাতে পারতেছি? না,
ক্ষতিতে তারা হবে যারা কোনো কিছু আশা করে। আমি তো কারো কাছে কিছু আশা করি না, প্রতিবাদী জায়গা, সে যে ভুল সেটাকে প্রমাণ করতে যাওয়া, এই ক্যালকুলেশনে আর যেও না। আমি কি এটা বুঝাতে পারছি? না, আমি বিশ্বাসঘাতকের ছায়া মারাই না, আমি ওদের থেকে অনেক দূরে থাকি। মারাও না বুঝছি, বাট নতুন করে এই ক্যালকুলেশনের মধ্যে আর যেও না, এটা কি বুঝাতে পারছি? না, আমি নতুন করে কোনো কিছু শুরু করতে চাই না, যাই না। আমার সমস্যা একটাই, এটা হচ্ছে আত্ম অপরাধবোধ। আমি এটা হাদিসে শুনছি, আমাদের সব থেকে বড় আমল হচ্ছে ভালো ব্যবহার, কিন্তু আমি আমার সমস্ত অন্যায়গুলো শুধরাইতে পারছি, শুধু একটা অন্যায় শুধরাইতে পারি না, সেটা হচ্ছে সাদনামের সাথে হওয়া দুর্ব্যবহার। আমি এটা ঠিক করিনি। কাউকে আপনি ভালোবাসেন না, বুঝান, অন্যভাবে তাকে অ্যাভয়েড করেন, কিন্তু দুর্ব্যবহার করে কারো ভালোবাসা এটা ভুল। আপনার কাছে যেটা দুর্বলতা মনে হচ্ছে, আমি আমার জায়গা থেকে বলতেছি, গুরু এতেশামের জায়গা থেকে, ভালোবাসা বাংলাদেশ, ইটস এ ফ্রিকিং মিস্টেক, ইটস এ ড্যাম মিস্টেক। মিস্টেকটা কেমন জানেন সোনিয়া? আমি একটু বুঝিয়ে দিই আপনারই। সংসার এমন একটা জায়গা যেখানে প্রতিদিন কোনো না কোনো রকমের প্রবলেম কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমার বাচ্চাকে নিয়ে, ওই তরকারিতে কোনো লবণ কম হলো সেটাকে নিয়ে, আমার কেন কাপড়টা রেডি করার কথা ছিল রেডি করেনি সেটাকে নিয়ে, ওয়াইরাজ অনেক কিছু করতেছে। তারপরে এই জিনিসগুলো ওখানে কমপ্লেন করতেছি। আরেক দিক দিয়ে আমাকে ভালোবাসার বৃষ্টির আহ্বান কেউ দিচ্ছে। আহ্বানটা কেমন জানেন? কোন দারুণ মারাত্মক, অসম্ভব রোমান্টিক, যেখানে কষ্টের কোনো ছোঁয়াই নাই। দারুণ একটা গান শোনাচ্ছে, অথবা আমাকে কাব্য করতেছে আমারে নিয়ে, যে এতেশাম তুমি কি বের হয়েছো, বৃষ্টি হচ্ছে তোমার ওখানে? বলছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। বলছে আমার এখানে বৃষ্টি হচ্ছে। তুমি কি খেয়াল করেছিলে যে টানা কয়েকদিন প্রচন্ড রকমের তপ্ত ছিল, এই দগ্ধ ছিল মাটি? বলছে হ্যাঁ খেয়াল করেছি, অসম্ভব তপ্ত এবং দগ্ধ ছিল মাটি। যে বিশ্বাস করো, এই তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদা গন্ধ, অসম্ভব রকম মনে পড়তেছিল তোমাকে। তোমার হাত ধরে এই পরিচিত মাঠ, বিশাল আকাশ, বিস্তীর্ণ সমুদ্র, এবং তোমাকে নিয়ে ভাবতেছিলাম যে কক্সবাজার লংগেস্ট সি বিচ, যার ওই ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাকে নিয়ে উথাল পাথাল জ্যোৎস্নায় আমরা দুইজন ভেসে যাচ্ছি। তুমি আমাকে নিয়ে কাব্য করতেছো, ইয়ে জিন্দগি তেরি जुल्फे की नरम छाव में गुजरने पाती, शायद ये हो भी सकती थी मगर ये हो ना सका, तू नहीं तेरी गम नहीं तेरी जुस्तजू भी नहीं, गुजर रही है जिंदगी मेरी इन्हीं अंधेरों में कहीं खो ना जाए है मेरी हमनफास, मगर यूं कभी कभी मेरे दिल में ख्याल आता है। আমি পাগল হয়ে যাচ্ছি, আমি অদ্ভুত রকমের মন্ত্রমুগ্ধের মতো মেয়ের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু পরক্ষণে আবার চিন্তা করতেছি যে শুধুই কল্পনায় সুরে কি বাঁশি বাজে? বাস্তবতা আসলে সবসময় কিন্তু ভালো লাগে এরকম ভাবে কাজ করে না। ঘরে যে মেয়েটিকে আমি বাইপাস করে, অ্যাভয়েড করে এই মেয়েটির জন্য পাগল হচ্ছি, আমার বুঝে রাখা ভালো, এই মেয়েটি যখন আমার ঘরে আসবে তখনও কিন্তু অম্ল মধুর অনেক ঘটনা সামনে দিয়ে আমাকে যেতে হবে। তখনও কি প্রতি মুহূর্তে এরকম ভালো লাগা আমার কাজ করবে? এগুলোই কিন্তু জীবন। অর্থাৎ আপনি কারোর সাথে থাকতেছেন, ইট কুড বি জাহিদ অ্যান্ড আদার্স, ওর সাথে আপনি জীবনে এক্সিস্ট করতেছেন, কো এক্সিস্ট করতেছেন, এমন সময় এমন একজন স্বপ্ন দেখালো যে স্বপ্নটা একদম বেহেস্তের কাছাকাছি। আপনি যদি ওইদিকে কোনোভাবে মনোনিবেশ করেন তাহলে আপনি কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারবেন না আপনার এই পার্থিব জীবনে। আমি কি এটা বোঝাতে পারছি? আমি সবই বুঝি। আমি বলছি আমার কোনো চাহিদা নেই, কোনো চাওয়া নেই। দাম্পত্য জীবন আমাকে সবাই মাথা নষ্ট করে দেয়, কিন্তু আমি আমার মতো করে ভাবি। আমি যদি বিবাহ কোনোদিন না করি, একটা মেয়ে আমি যে সংসার করতাম সেই সংসারটা পাবো। ওই জায়গাতেই থাকেন সোনিয়া, আপনি কি বুঝছেন আমি কি বলতে চেষ্টা করছি? মাইক্রোফোন আপনার ওখানে, আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ আপনি আপনার জীবনে সামনের দিকে কন্টিনিউ করতেছেন, দারুণ মনের মতো একজন মানুষের সাথে একসময় যোগাযোগ হলো, পারিবারিক দারুণ সম্পর্কের থ্রু দিয়ে আপনার সামনের দিকে এগিয়ে গেলেন। আপনার প্রিয়তম মা সামনে বসা, যার নারী ছেঁড়া ধন, আপনি ওই যে দেখুন আপনার মা, হ্যাঁ মা কি জিনিস তা তো বুঝেনি না? যেমন স্রষ্টাকে হঠাৎ করে একজন আগত শিশু প্রশ্ন করে বসলো যে স্রষ্টা আমি কালকে পৃথিবীতে যাব, আমাকে দেখবে কে? এ পৃথিবী অসম্ভব রকমের নোংরা, এই পৃথিবীতে প্রতি মুহূর্তে কষ্ট, এ পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে আমাকে একটা 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 অসম্ভব রকমের খারাপ ট্রানজিশনের ভিতর দিয়ে যাবে, আমাকে পৃথিবীতে খাওয়াবে কে, পড়াবে কে, আমাকে চলতে সাহায্য করবে কে? স্রষ্টা কানে কানে তখন শিখিয়ে দিবেন যে একজন অ্যাঞ্জেল আছেন যে তোমাকে সাহায্য করবে। আবার শিশুটি প্রশ্ন করে বসবে অসহায়ের মতো, স্রষ্টা আমাকে কে হাত ধরে আমাকে এই পৃথিবী থেকে মুক্তি উদ্ধার করবে? স্রষ্টা শিখিয়ে দেবেন একজন অ্যাঞ্জেল আছেন যে তোমাকে সাহায্য করবে, সে আমার চাইতেও অনেক বেশি তোমাকে আদর করে কাছে নিবে। শিশুটারা তর সইবে না, এক পর্যায়ে জিজ্ঞেস করে বসবে স্রষ্টা আমাকে বলুক যে নাম কার, নাম কি তার, কি নামে ডাকবো তাকে, কিভাবে চিনবো তাকে?
স্রষ্টা তাকে শিখিয়ে দেবেন তিনি তোমার মা, মা অ্যান্ড অফকোর্স মা। সেই মা ওই যে ওখানে বসা, ওই যে দেখেন আপনাকে দেখতেছে ওখানে। আপনার সমস্ত কিছু বড় হওয়া, সমস্ত ছোট হওয়া, সমস্ত ভালো মন্দ সব কিছুর একমাত্র আতুর হওয়ার ওই মা, ওই যে মা। আপনি বলেন তো, মা ফাইনালি একজন ছেলে আপনার জন্য পছন্দ করলো, আপনাকে পাত্রস্থ করলো, একটা সংসারে গেলেন, তার সাথে সংসার করতেছে যেখানে অম্ল মধুর কষ্ট ভালো লাগার অনেক ঘটনা আছে। হঠাৎ একজন ছেলে রাজপুত্রের মতো আপনাকে আহ্বান জানাচ্ছে ফোনে অথবা ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ামে। ওই হাতছানি দিয়ে আপনি হয়তো কিছুক্ষণের জন্য দুর্বল হতেই পারেন। আপনার কি ধারণা সেখানে ভালো লাগার কিছু আসতে পারে? আমি কি কোয়েশ্চেনটা বুঝাতে পারছি? জি গুরু, আপনার কোশ্চেনটা ক্লিয়ার একদম। মায়ের দিকে তাকিয়ে বলবো, যে মা দেখতে পাচ্ছেন পিছন মাও, আপনি মা ইউ ক্যান টার্ন ইউর ফেস এদিকে, আপনি চাইতে পারেন মা, আপনি চাইলে আপনার মুখটা ঘোরাইতে পারেন। আমরা স্ক্রিন দিয়ে মাকে দেখতে পাচ্ছি, আপনি মায়ের দিকে খেয়াল করেই কথাগুলো বলুন। জি, আমি কেন কোয়েশ্চেন করছি আপনি বুঝতেছেন, আমি সোনিয়াকে রিলেটেড কোয়েশ্চেন করার চেষ্টা করছি, বলুন। মার জন্য আসলে পৃথিবীর কোনো কিছুই মায়ের সাথে কম্পেয়ার করা যাবে না। মায়ের জায়গায় কোনো জিনিস নেই, কোনো কিছু নেই। মায়ের জন্য সবকিছু ছাড়া যায়। ওকে, আমি একটা সম্পর্কের কথাও এই সময় বলেছি যে অনেক কষ্ট, অনেক কিছু। সেনাগঞ্জের ওই ধরেন প্ল্যাটফর্ম বুক করা হলো, ফাইনালি আপনার বিয়ে শাদী হলো, অনেক মজা করলাম না, আমরা নাচানাচি করলাম। জুয়েল থাকবি নি, তুই তো আছিস মোবাইল সার্ফিং নিয়ে, তুই বাড়ি থাকবি। হ্যাঁ, মেহেদি প্রোগ্রামে নাচলাম, গানের প্রোগ্রাম হলো, দেন বিয়ে শাদী হলো, দেন ফাইনালি আমাদের প্রিয়াঙ্কাকে আমরা পাত্রস্থ করলাম তার বরপুত্রের সাথে। বাট বিয়ে শাদীর 6 মাসের মাথায় হঠাৎ এমন একজন আবির্ভাব ঘটলো বাই মিডিয়াম, ফেসবুক, ইউটিউব, কোনো একটা মাধ্যম দিয়ে, দেন ফাইনালি সে ওরকম স্বপ্ন দেখাচ্ছে। তো আপনার ঘরে যে বরপুত্র আসছে সে কিন্তু দারুণ, কিন্তু তার তো অম্লমধুর সম্পর্ক আছেই, রাইট? কিন্তু যে আহ্বান দিচ্ছে ফোনে বা বিভিন্ন মাধ্যম দিয়ে, তার কাছে শুধুই ভালো লাগা, মন্দ লাগার বা গল্প কিন্তু নাই। তখন এটাকে আপনাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে? আপনি কি বুঝতে পারতেছেন আমার কোয়েশ্চেনটা? যদি শুধু ব্যক্তিগত আমার কথা হয় তাহলে মনে হয় না। আর যদি আপনার কথাই জিজ্ঞেস করতেছি, অনেক স্বপ্ন নিয়ে আসতেছে কিন্তু সে, যে নেক্সট হলিডে ট্যুর ইন মালদ্বীপ, দেন ফাইনালি বুর্জ খলিফার একদম ফার্স্ট, একদম লাস্ট, মানে একদম প্রথম মেসি নিয়ে যে ব্যস্ত না, বুর্জ খলিফার একদম টপ ফ্লোরে। যেখানে প্রলোভন বেশি সেখানে সমস্যা বেশি। আচ্ছা, আমরা এই গানের কথাতে পরে আসবো, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সুইজারল্যান্ডের পাহাড়ের উপরে যে মেঘ হাতছানি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, স্বপ্নের কাছাকাছি কেউ একজন আহ্বান করতেছে, এবং সবচেয়ে বড় কথা যে ব্র্যাড পিটের মতো দেখতে ছেলেটি। সব মিলিয়ে ঘটনা ঘটতেছে এরকম, যেখানে শুধুই ভালো লাগার হাতছানি, যেখানে কষ্টের কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু আমাদের যে রাজপুত্র আপনার সাথে আছে, সেখানে তো ভালো মন্দ সবকিছুই আছে না, সংসার মানেই তো ভালো মন্দের জায়গা। অবশ্যই তখন একটু লাড়খাড়িয়ে যাবে প্রিয়াঙ্কা? মনে হয় না। কেন মনে হয় না? মানুষ তো দিন শেষে, ওগুলো তো তাকে হাতছানি দিতেই পারে। মানুষের মধ্যে ছাড়াছাড়ি হয়, ডিভোর্স হয়, সেপারেশন হয়। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত সহ্য ক্ষমতার উপর ডিপেন্ড করে, যে কে কখন কোথায় কি মেনে নিবে, কে কোথায় কি ছাড় দিবে আর কে দিবে না। তো এইসব ডিসিশন গুলো অনেক আমি বলতেছি একদিকে কিন্তু অম্ল এবং মধুর, আরেকদিকে শুধুই মিষ্টি। খেয়াল করো প্রিয়াঙ্কা, শুধুই মিষ্টি, কিন্তু সুইজারল্যান্ড, মালদ্বীপ, ইউ এক্সপ্লোরিং ইউর লাইফ, ইউ না, লাইক শাহরুখ খানের মতো এরকম না। ওইটা তাহলে মরিচিকা, ড্রিম। শুধু স্বপ্নই একমাত্র মিষ্টি হাউ ক্যান ইউ হতে পারে। ডিফাইন প্রিয়াঙ্কা? কারণ এখানে যখন তুমি সংসারে আছো, লবণ তরকারিতে কম হলে একটা ঝামেলা হয়ে গেল, স্বামী বের হচ্ছে সকালে টাইমিং মতো, নাস্তা পায়নি, একটু গ্যাঞ্জাম হতেই পারে। একদিকে অম্লমধুর সম্পর্ক, আরেকদিকে শুধুই ভালোবাসা হাতছানি। কিভাবে তুমি নিজেকে সামাল দিবে? নাকি ফ্লো হতে থাকবে তখন? বুঝো, আমরা কিন্তু মেহেদিতে নাচ করছি, গান করছি, সেনা কল্যাণে সবাই মিলে আমরা ফুল টুল দিয়ে তোমাকে তুলে দিয়েছি, মা ওখানে বসা সোপে দিয়েছে। কেন আমাকে নিয়ে এত কথা হচ্ছে? জিজ্ঞেস করছি, বলো। ইউ উইল বি ফ্লোনিড অ্যাওয়ে। ওই ইসে কি ভাষার সম্ভাবনা থাকে তখন? এই এক্সাম্পল তো আমার সাথেও যায়। একদিকে ধরো সংসার করতেছি আমি, বের হয়ে আসার সময় কেন আমার টি শার্টটা রেডি ছিল না, কেন শার্টটা রেডি ছিল না, গ্যাঞ্জাম হলো তোমার ভাবির সাথে, রাইট? আমার ছেলে হঠাৎ বমি করছে, কেন বমি করলো, তুমি আগের দিন কি খাওয়াইলা, এটা নিয়ে গ্যাঞ্জাম। আরেকদিকে একটা মেয়ে আমাকে কমিউনিকেট করতেছে যে জানো তুমি কোথায়,
আমি যে শোনা আমি এখানে গুরু, আমি প্রথমেই বলেছি যে এত মিষ্টি হলে সেটা মানে স্বপ্নই, সেটা মরীচিকা। ক্যান উই ডিফাইন অলওয়েজ? আমার এটাই হচ্ছে কোশ্চেন, ইটস এ $1 million কোশ্চেন ডিয়ার। এই জুয়েল, তুই কি বুঝতে পারছিস $1 million কোশ্চেন? তোর সাথে তো প্রায় ঘটে এরকম। আয় তো কন্টেন্ট রাত দিন মানুষ প্রেমে পড়ে, আয় না কেন এদের নাই? ইটস এ $1 million কোয়েশ্চেন। হাউ কুড উই ডিফাইন যে আমরা কি ফ্লো হতে থাকবো নাকি ওই জায়গাতে আমরা থেমে যাব? আমি কি কোয়েশ্চেনটাকে অযৌক্তিক করেছি? তাহলে থেমে যাব। আর যদি কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ হয় তাহলে উত্তর দিই। আমি কি ধরাতে পারছি আমার কোয়েশ্চেনের জায়গাটা? একদিকে শুধুই স্বপ্ন, একদিকে শুধুই ভালো লাগা, আর একদিকে কিন্তু অম্লমধুর সম্পর্ক। সংসার মানে কি শুধুই ভালো লাগা? না, অম্ল মধুর তিক্ততা, বিরক্তি, যাতা অবস্থা, মনে হচ্ছে মাথার মধ্যে বাড়ি মারি ওই শিলপাটাটা, আবার ভালো লাগে, সব মিলিয়ে তো। আর একদিকে শুধুই প্রীতি। তো ওই জায়গাটা আমরা ডিফাইন করবো কিভাবে? তোর সাথে কি হয়? আমার সাথে হয় কিনা? এদিকে আস, চেহারা দেখা এখানে আয়। না, আমি শুধু হ্যাঁ, একটু তোর সাথে কি হয়? বলতে চাই যে আপনি যেটা বললেন পরের স্টেজটা, যে যেখানে শুধুই ভালো লাগা আর কোনো ধরনের তাই তো কোনো হয় negative না কিছু নেই। নরমালি But সংসার সেটা জীবন আগ কিন্তু- মুহূর্ত পর্যন্ত তাই তো হয়। সেটা কিন্তু এক্সিস্ট করে খুবই অল্প সময়ের জন্য, এক্স্যাক্টলি। এবং How could we সেই define? ভালোবাসাটাই আপনি যদি দীর্ঘ সময়ের জন্য তাকে নিয়ে ভাবেন, খুব স্বাভাবিকভাবেই যেটাকে আপনার মনে হচ্ছে বিরক্তিকর, ভালোবাসা অতটা নেই, সে এই একঘেয়েমি, কথাগুলো কি অন্য পৃথিবী থেকে আনছি না? কথাগুলো সত্য, এটা সত্যি, সত্যি এগুলো ঘটে কিনা? এটাই সত্যি। হাউ কুড ইউ ডিফাইন ম্যান যে আমরা নিজেদের এই জায়গাতেই সন্তুষ্ট থাকবো? থাকলে কিভাবে সন্তুষ্ট থাকবো? আছে কিনা? নাকি আমরা ফ্লোন নাকি এর চেয়ে ওর বেশি সাথে আমরা সুখ ভাসতে ওখানে থাকবো? অপেক্ষা করছে? হ্যাঁ, ভাসতে থাকবো। কারণ ওখানে তো বিবাহিক জীবনের আগ পর্যন্ত ওখানে তো শুধুই মাস্তি আর শুধুই মজা। কি করা উচিত ওই জায়গাতে? ডিফাইন ধর্মীয় অনুশাসনের একটা বিষয় ঠিক আছে, ওটা আলাদা আমরা ব্যাপার। বাকি এই ওটা তো ব্যাপারটা মাথায় থাকে না, খেয়াল ধর্ম করব। অনুশাসন। দ্বিতীয়ত বাকিটা বল। এই ধরনের সম্পর্কে জড়ানো মানে এক ধরনের ঝুঁকি নেয়া, যেখানে আমরা আমাদের নিজেদের ইমেজ এবং আমাদের পরিবারের ইমেজ, দুটি পরিবারের ইমেজ কিন্তু এক ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থার সাকলাইন মধ্যে যে থাকে। পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে পরিমাণিক, আমরা কোনো কিছু নাম মেনশন না, না, আমার নয়, গোটা দুনিয়া mention করতেছে। আমাদের এই ছোটখাটো ভালো লাগার গোটা কিছু- দুনিয়া মেনশন করতেছে, তুই বল। হ্যাঁ, আমাদের এই যে ছোটখাটো ভালো লাগা এবং আমাদের এই অ্যাফেকশন, ভালোবাসা তো বলতে পারছি না ওইটা, অ্যাফেকশন তো এই অ্যাফেকশন কিন্তু কিছুটা জায়গায় হয়, ক্ষতিকর এটা বটে। আমার হয়, তোর হয় কি? তোর হয় না, তুই ভালো। আমার হয় না, না, তোকে বাড়ি যেতে হবে। এতে ক্ষতি আমার নেই। হয়, আমার হয়। এতে ক্ষতি নেই, আমি পাপ মনে করি না, বাট ওই একটা জায়গায় কিন্তু হাউ কুড ইউ ডিফাইন ম্যান? Control থাকা আটকাবা দরকার। কিভাবে সেটা শিখাও আমাদেরকে। মানুষজন দেখতেছে, দেখি কেউ কিছু জিজ্ঞেস আমরা করছে আপনার কিনা। কাছ থেকে শিখতে চাই। আমার তো হয়, আমি তখন রুদ্ধ করে নিজেকে গলা চিপে ধরি। তোর ক্ষেত্রে কি হয় সেটা শুনি, প্রিয়াঙ্কার ক্ষেত্রে কি হবে বা সেটা জানবার চেষ্টা করছি, তারপর আমরা সোনিয়ার কাছে আসবো। লিগ্যাল ইললিগাল বিষয়টাকে প্রাধান্য দেয় একটা আগে ব্যাপার। প্রথমটাই হোক আমার ক্ষেত্রে। হ্যাঁ, সেটাও তবে আমার মনে হয় এই যে প্রথমবার হওয়ার পরে একটা যাচাই করবার অপশনটাও না নেওয়া উচিত। আমার মনে হয় স্পেসটা তৈরি হয়ে যায় সম্পর্কে, এই ধরনের স্পেসটা তৈরি হয় যে অন্য কারোর প্রতি আগ্রহ। এনিওয়ে, এই প্রবাবিলিটি তো থাকেই। হ্যাঁ, পসিবল আমাদের ওখানে থামা উচিত, রাইট। কারণ এটাই যেই হলো। মহব্বতের ব্যাপারটা চলতেছে, সে যখন আমাদের ঘরে আসবে হয়তো আরেক নতুন রকমের কোনো কমপ্লেইন বা নতুন রকমের সমস্যা নিয়ে ফিরে আসবে। Exactly. এটারই প্রবাবিলিটি থাকে, রাইট? এবং সেই সমস্যা কিন্তু দুজনের মধ্যে হয় না, সেই সমস্যাটা আসলে ছড়িয়ে যায়। এক্স্যাক্টলি, কারণ বিবাহ সম্পর্ক হচ্ছে একটা ইনস্টিটিউশনাল রিলেশনশিপ, তার একটা ইম্প্যাক্ট পড়ে। সোনিয়া, আমি আপনার কাছে যে কথাটি বলবার চেষ্টা করেছি, আপনি যে বলছেন যে জাহিদের সাথে সম্পর্ক, সাদমানের সাথে যে রিলেশনশিপের কথাটা, তাকে যে অভদ্রতা আপনি করেছেন তার জন্য আপনার অপরাধ বোধ কাজ করে। ওর সাথে তো আমার কোনো রিলেশন ছিল না, সে বাট আমাকে অপরাধ বোধ ভালোবাসতো। কাজ করে আপনার সাথে যে অপরাধবোধ। মিসবিহেভ করেছেন তার হ্যাঁ, জন্য। হ্যাঁ। বাট আমার যে কাছে তার মনে কোনো হয় কি অন্যায় জানেন, ছিল না। ট্রু, আপনি সাদমানকে আপনি সময় দেওয়ার কথা ছিল, আমি সময় দিয়ে দিলাম, আপনি 2-4-5 মিনিট যতটুকু কথা বলার বলেন। বাট ইটস ট্রু, একটা মানুষ যখন অন্যরকম ভালোবাসার মহব্বত নিয়ে আসে না, তখন ঘরের মধ্যে একটা হাহাকার তৈরি হয়, দীর্ঘ নিঃশ্বাস তৈরি হয়। ঘরের মধ্যে কোএক্সিস্ট করাটা ওই মানুষটির জন্য টাফ হয়ে যায়। এটা আমার ধারণা, যে কথাটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম আমরা। আমি কি বুঝাতে পারছি এই কথাটা নাকি পারিনি? একজন যখন অনেক ভালোবাসা, অনেক মহব্বতের হাতছানি বাইরে থেকে দেয়, ঘরটাকে তখন অ্যাডজাস্ট করাটা টাফ হয়ে যায়। আমি জানি না এটার জন্য কতটুকু জাহিদ দায়ী, আমি জানি না যে ওই ভালোবাসার হাতছানি আপনাকে ভেতরে ভেতরে খালি করে দিয়েছে কিনা, এবং ওইটার কারণে ভেতরে কোন রকমের অ্যাডজাস্ট করাটা আপনার জন্য প্রবলেমেটিক হয়ে না, দাঁড়াচ্ছে কিনা এরকমটা কিছুই আমি ছিল জানি না। বাট যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই কষ্টে। না, এরকমটা- কল ইজ ইয়ার্স। এরকমটা আপনি চাইলে কিছুই সাদমানকে না। উদ্দেশ্য করে কথা বলতে পারেন। 5 মিনিট আপনার জন্য। আমি যখন ওদের ওই ঘটনাটা আপনি কি ফেস সাদমানের করছিলাম, আলাপে যাচ্ছেন?
হ্যাঁ, আমি যখন ওই ঘটনাটা ফেস করছি তখন শুধু আমার মস্তিষ্কে প্রায় 13 থেকে 21 সাল, এতগুলা বছর পর আমার ওর কথাটাই মনে হচ্ছে যে আমি ওই আপনি সাদমানে আলাপে যাচ্ছেন, ওই right? মানুষটার সাথে আমি অন্যায় শো করছি। সাদমানে আলাপে যান, তার আগে আমি শুধু বলে রাখি যে এই মেয়েটি সুন্দর, অবশ্যই সুন্দর, বাট এত সুন্দর না, সুন্দর লাগতেছে এই কারণে ফিওনার পোশাক পরছে। নাকি কোন কোম্পানি? ফিওনা। ফিওনার পোশাক পরার জন্যই তাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। ফিওনা আমাদের প্রাউড স্পন্সর। যে ফিওনা শুধুমাত্র সোনিয়া এবং প্রিয়াঙ্কাদের মতো সুন্দরীদের জন্য না, প্রত্যেকটা মানুষকে মাথায় রেখে তাদের সৌন্দর্যটাকে ডিজাইন করে। এবং সেই কারণে, এবং এটা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 15 আগস্ট 11:30 পর্যন্ত আবার অফার থাকতেছে ফিওনাতে, যেখানে আপনারা 70% পর্যন্ত ডিসকাউন্ট, অ্যাট দ্য সেম টাইম 70% পর্যন্ত ডিসকাউন্ট, অ্যাট দ্য সেম টাইম আপনারা 1000 টাকার পারচেজ করলেই ফিওনার আই এম জেনারেল এই টি শার্ট আপনারা পাচ্ছেন অ্যাবসলিউট ফ্রি। ফিওনার ব্র্যান্ডিং করার মূল যেটা রিজন, ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের একমাত্র প্রাউড স্পন্সর আমাদের ফিওনা। এবং আমরা আরও কিছু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন কমেন্টস নিব প্রিয়াঙ্কার কাছ থেকে, দেন ফাইনালি আমরা পৌঁছে যাব সোনিয়ার কাছে তার 5 মিনিটের কমিউনিকেশনে, যেখানে তার সাদমানকে নিয়ে কথা বলবে। ফিওনা ফ্যাশন হাউসের অলরেডি বলেছি যে দিস ব্র্যান্ড লোগো স্পিচ হচ্ছে আই এম জেনারেল, এবং এদের শপ অলরেডি আছে যেটা হচ্ছে পুলিশ প্লাজা অ্যান্ড অফকোর্স বসুন্ধরা শপিং মল। এবং সেই সাথে জেনারেলের যে কমিউনিকেশন বলছিলাম, যে তারা সবসময় চেষ্টা করেছে যে প্রোডাক্টটাকে এমনভাবে ডিজাইন করা যাতে করে জেনারেল বলতে যেটা বোঝায় জি স্ট্যান্ড ফর, একটু যদি আমি প্রিয়াঙ্কার কাছ থেকে শুনে নিই। G for gentle, E for energetic, N for new, E for ethical, R for reliable, A for affordable, and L for loyal. ওকে, দিস ইজ অল অ্যাবাউট দ্য কম্বিনেশন অফ ফিওনা। আমরা একটু তাদের ওয়েবসাইট লিঙ্কটা একটু শুনতে চাচ্ছি এবং ফেসবুক পেজ। ফিওনার কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে চাইলে তাদের ওয়েব পেজ www.fionabd.com থেকে অর্ডার করতে পারেন, অথবা তাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01841990151 নম্বরে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার শুনে নিই। 01841990151 নম্বরে। ওকে, বাট আমরা স্পন্সরশিপের জন্য অনেক ফ্যাশন হাউস, স্পেশালি অনেক ব্র্যান্ড কোম্পানি আমাদের সাথে কমিউনিকেট করতে চাইলেও আমরা ফিওনার সাথে কেন মার্চ করেছি, এর পিছনে একটা লজিক আছে। এর পিছনে সবচেয়ে বড় যেটি লজিক, তিনি হচ্ছেন কামরুল হাসান। কামরুল হাসান বহুদিন ইগলুর গ্রুপ সিও ছিলেন প্রাণ RFL এর CMO, এখন আছেন Zindabad.com এর CEO হিসাবে। এই মানুষটিকে আমি কাছ থেকে জানি, চিনি এবং দেখেছি এবং বুঝেছি। হি ইজ দ্য মেন্টর অফ মাইন্ড। আপনারা যারা আমাকে গুরু বলে সম্বোধন করেন, আমার মেন্টর হিসেবে আমি তাকে চিনি। এবং এই মানুষটিকে বহু কিছু দেখেছি ফিওনার লভ্যাংশের বেশিরভাগ অংশ মানবিক কোম্পানির জায়গা থেকে এই করোনাকালীন সময় মানুষের জন্য আপনি কন্ট্রিবিউট করতে, যে কারণে ফিওনা আমাদের এই ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের প্রাউড স্পন্সর। এবং আপনারা চাইলে, এবং আমি আরেকটি অনুরোধ করেছি ফিওনার CEO কামরুল হাসানের কাছে, চেয়ারম্যানের কাছে, যে আমার প্রায় 4 কোটির উপরে যারা ইয়াংস্টার, যারা এখন আনএমপ্লয়েড, যারা কোনো রকমের কোনো কিছু করার সুযোগ পাচ্ছে না কোভিডকালীন সিচুয়েশনে, তারা অনেক বেশি স্ট্রাগল করতেছে। যে আমি বলেছিলাম যে স্যার, যে এমন কিছু কি করা যায় না যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা, আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন প্রকিউর করতে যে খরচ হচ্ছেন, সেই খরচে তারা প্রোডাক্টটা প্রকিউর করুক, এবং তারা যেন বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জায়গায় সেল করে প্রফিট করতে পারে। তো ফিওনার চেয়ারম্যান এবং CEO মিস্টার কামরুল হাসান তিনি এগ্রিড করেছেন, বলেছেন যে ওকে, নো প্রবলেম, আমি এই বেকারত্বের এই জায়গাটাতে আমি চেষ্টা করব বাংলাদেশের যে কোনো কর্নার থেকে তারা যদি আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সেল করতে চায় আমার প্রোডাক্ট, ডেফিনেটলি আমি তাদেরকে যে প্রোডাক্ট যে পরিমাণ টাকায় প্রকিউর করতে হয় বা খরচ যেটাই পড়ুক সেটা আমি তাদেরকে পৌঁছে দিব, তারা বিক্রি করে তাদের মতো করে প্রফিট করুক। সো ইটস এ বিগ থিং ফর মি। আমি আমার মতো করে ফিওনাকে কাস্টমাইজ করতে পারছি, এবং ফিওনার কোয়ালিটি প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে যাক, ফিওনা বাড়তে থাকুক, সে সাথে আমার লিসেনাররা যারা আনএমপ্লয়েড, যারা কোনো কিছু করার সুযোগ নাই, তারা বাড়তে থাকুক, অ্যাজ এ হোল বাংলাদেশ ডেভেলপ করুক, সেটির একটা বড় জায়গা তৈরি করে দিচ্ছে ফিওনা ফ্যাশন হাউস। দ্য কল ইজ ইয়ার্স, ইউ অ্যান্ড সাদমান, আর কেউ মাঝখানে নাই, কথা বলুন। আমরা বুঝতে পারি, আমি সরি অনেকক্ষণ কষ্ট করে দাঁড় করে রেখেছিলাম দুইজন সুন্দরীকে। আপনি চাইলে দাঁড়িয়ে বা বসে কথা বলতে পারেন। না, বসবো। ওকে। অ্যাকচুয়ালি আমি
ওকে উপলব্ধি করি অনেক বছর পর। ওর সাথে আমার বিয়ের দিন আমার ফোন চুরি হয়ে যায়। সেখান থেকে আমার ফোনটা যদি চালু থাকতো তাহলে একদিন হলেও ও কল দিত। ওর নাম্বারটা আমি ভুলে গেছি, শেষের ডিজিটগুলো। ওই শুধু একা একা বলতো ও ঢাকায় থাকে, একা একা বলতো মিরপুরে ওর বাবা একটা জমি কিনে দিচ্ছে, একা একা বলতো সবকিছু। আমি কোনোদিন ইন্টারেস্ট কখনো প্রকাশ করিনি। সব থেকে যে অন্যায়টা আমি করছি সেটা হচ্ছে ওর সাথে আমি ইচ্ছা হলেও কখনো ভালো ব্যবহার করিনি, যাতে সে দুর্বল হয়ে না পড়ে। কিন্তু সে কখনো আমাকে ফেলে যায় নাই, কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, আমার খারাপ ব্যবহারের বিপরীতেও খারাপ ব্যবহার করে নাই। এই যে জিনিসগুলো আমাকে এখন কষ্ট দেয়। সে যদি একটাবার আমার সাথে একটু খারাপ ব্যবহার করতো তো সেই খারাপ ব্যবহারটাকে স্মরণ করে আমি হালকা হইতে পারতাম। এখন আমাকে বেশি কষ্ট দেয় এই কারণে যে আমাদের বর্তমান সমাজের সম্পর্কগুলা মানে দুজনের মত থাকার পরও টিকে না। সেখানে আমি তাকে কখনো সুযোগ দেই নাই, দুর্ব্যবহার পর দুর্ব্যবহার করছি, কিন্তু কখনো সে আমাকে ফেলে যায় নাই, একটাবারের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। অথচ 2 বছর বয়সে একটা ছেলের মা মারা গেলে সে কি বা সভ্যতা নিয়ে বড় হইতে পারে, কিন্তু তার ভিতরে এই জ্ঞান ছিল। সে ভালোবাসছে বলেই কখনো আমাকে আঘাত করে নাই, এবং এই জিনিসগুলো এখন আমাকে আঘাত করে। আমি আসলে রং ডিসিশন নিছিলাম যে খারাপ ব্যবহার করলে ও আমাকে হয়তো ভুলে যাবে, কিন্তু কই, আমি তো ভুল ছিলাম। দীর্ঘ 4 বছরও তো সে আমার সাথে খারাপ ব্যবহার করে নাই বা আমাকে ফেলে যায় নাই। মাঝে মাঝে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করছে তোমার কি বিয়ে হয়ে গেছে। মানে ওই কথাগুলো না তখন মূল্য আমি বুঝি নাই, এখন বুঝি যে অভিনয় করা ভালোবাসাগুলো একটা সময় জিতে যায়, কিন্তু পরিণতি কোনোদিন ভালো হয় না। লাস্ট 2 মিনিটস। কিন্তু সত্যিকারের ভালোবাসাগুলো এভাবে ধুকে ধুকে কষ্ট পায়। সাদনাম, আমি সোনিয়া, মংলা থাকি। তুমি ভালো গান করতে পারো, তোমার কণ্ঠে অনেক ধরনের গান হয়। আমি তোমাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু একসাথে তো দুজনের সাথে ভালোবাসা যায় না। এর জন্য আমি পরিস্থিতি শিকার ছিলাম। আমি যদি তখন জাহিদকে বিয়ে না করতাম আমি বিশ্বাসঘাতক হয়ে যেতাম। আর আমি এখন তোমার ভালোবাসা মূল্য দিতে পারি নাই। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। অনেক সময় পরিস্থিতিও মানুষকে দিয়ে অনেক অপরাধ করায়, যেমনটা আমাকে দিয়ে করাইছে। আমি দুর্ব্যবহারের অপরাধ থেকে মুক্তি চাই। তুমি যদি কখনো আমাকে শুনো, বেঁচে থাকো, আমাকে চিনতে পারো, আমি তোমাকে কখনো দেখিনি, তুমিও দেখো নাই, কিন্তু এই যে সোনিয়া, জাহিদ, মংলা, এই তুমি একবার আমার সাথে দেখা করতে চাইছিলে, এইসব ব্যাপারগুলো যদি তোমার মনে হয়, সরি, আমি আসলে ভুল করছি, আমার দুর্ব্যবহারগুলো করা ঠিক হয়নি। আর আসলে আমি জাস্ট সরি, তুমি আর কখনো কষ্ট পাও না, তোমাকে আমি মনে করি। এটাই তো ভালোবাসার সার্থকতা। একটা সময় কারো মনে কেউ জায়গা করে নেয় এত গভীর ভাবে যে জায়গাটা অন্য কারো আর হওয়ার হয় না। তো আমি খুব খুব মিস করি তোমায়। তোমার মতো মানুষ হয় না জানো, এরকম একচেটিয়া বছরের পর বছর দুর্ব্যবহার সহ্য করে ভালোবাসা চারটিখানে ব্যাপার না। তুমি আসলে সৎ মায়ের ঘরে বড় হইছো, তোমার মা মারা গেছে 2 বছর বয়সে। আমি আসলে কি করব, আমি শুধু এতটুকু, তোমার যদি আমি একবার খুঁজে পাইতাম, আমার ম্যাডামকে ভালোবেসে আমি যদি স্কুল পলাতক একটা মেয়ে অনেক ভালো স্টুডেন্ট হতে পারি, তাহলে আমি আজকে সাধারণভাবে উপস্থাপন এই কারণে হয়েছি যে আমি তোমাকে খুঁজে বের করব শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য। লাস্ট 30 সেকেন্ড। আর তোমার উপলব্ধিটা সেদিন যেন হয় যে না, তুমি তোমার ভালোবাসা সার্থক, তুমি ভালোবাসার মতো বাসছো বলেই আমি তোমাকে খুঁজতে চাই, খুঁজে বেড়াই, কোনো ক্লু নাই, কোনো রকম ক্লু নাই, তারপরে সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে খুঁজে বের করার যে কোনো মূল্যে। সাধারণ হয়ে উপস্থিত হয়েছি, অসাধারণ হব তোমার জন্য, শুধু ক্ষমা চাইতে, আর কিছু না। ওকে, সোনিয়া এবং সাদমান, সাদনা। আরে সবই তো মিলে গেছে দেখি। আচ্ছা, জাহিদের গল্প শেষ, সোনিয়া, সাদমান এবং অসম্ভব ভালো লাগার মহব্বতের কথা সাদমানকে উদ্দেশ্য করে সোনিয়ার গান অলরেডি ইজ বিন রেকর্ডেড, সেটি আমরা শুনবো। ওই ঘোর যেন কখনো না কাটে, সোনিয়া, সাদমানের ঘোর, এ ঘোর যেন কখনো না কাটে, এ নেশায় তোমাকে নিয়ে এসেছে সাদমানের কাছে, আরো অনেক বেশি কাছে। তাই জীবনে চাই না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, এ ঘোর যেন কখনো না কাটে। যাবো আমরা সোনিয়ার গান শুনতে, লাস্টবারের মতো সুন্দরী
ও হে সুন্দরী, তুমি কি আমাদের প্রোগ্রামে আসবে? অনেকে রিকোয়েস্ট করেছে, ফোন করেছে যে ফিওনা প্রেজেন্স লাভ গুরু এহতেশামের ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4 এই সুন্দরী মেয়েটা থাকুক। ও হে সুন্দরী, তুমি কি থাকবে সামনের প্রোগ্রাম থেকে? আমরা চাই যে তুমি যে কোনো পরিচয়, গেস্ট হিসাবে হোক, একজন কো-অ্যাঙ্কার হিসাবে হোক, অথবা নর্মালি হোক, তোমার প্রেজেন্সটা থাকুক। এটা কি পসিবল? টিক 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 প্রত্যেক ভিউয়ার্সদের বুক হার্টবিট বাড়তেছে যে সুন্দরী মেয়েটা যেন হারিয়ে না যায়। ক্যামেরাতে যা দেখতেছেন তার চাইতে কিন্তু সুন্দর দেখতে। ক্যামেরার ওর মনে হয় ক্যামেরা ফেস অত বেশি ভালো না, রাইট? ফিজিক্যালি অনেক সুন্দর সে। ওকে সুন্দরী, থাকবে সামনের প্রোগ্রাম থেকে? তোমাকে লাভ গুরু এহতেশাম ভালোবাসা বাংলাদেশের দোহাই দিচ্ছে, এবং সেই সাথে ফিওনা প্রেজেন্টস, ফিওনার ফ্যাশন হাউস যার আমাদের প্রাউড স্পন্সর, যার পোশাক তুমি পরে আছো, তার দোহাই দিয়ে বলছি, থাকবে সামনের প্রোগ্রাম থেকে? আমি নিশ্চয়ই আমার ডিসিশনটা গুরুকে জানাবো। গুরু এখানে ইস্যু নয়, দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স। দে আর দ্য ফ্রিকিং অ্যাওয়ে, দে আর দ্য ডেসপারেট টু হ্যাভ ইউ উইথ ইউর প্রেজেন্স। ওরা চাচ্ছে যে এই প্রোগ্রামটাতে তোমার প্রেজেন্সটা থাকুক। স্পেশালি তোমার লুক তো বটেই, তার চেয়ে তো অনেক বেশি তোমার কমিউনিকেশন, তোমার কথা বলার প্যাটার্ন, যেটি অনেক বেশি তাদের কাছে সাধারণ, এবং অনেক বেশি তাদের মনে হয়েছে যে অনেক বেশি রিলাই করা যায়, ইনোসেন্সে আছে তোমার কমিউনিকেশনের মধ্যে। তারা এক্সপেক্ট করতেছে তুমি কি আমাদের সাথে থাকবে, নাকি মঙ্গল করে আবার ফেরত যাবে? দেখি দর্শক আর কতটুকু চায় আমাকে, সেটা বুঝে তারপরে আমি আমার ডিসিশন জানাবো। ওকে, শেষ মুহূর্তে কিছু বলার আছে আমাদের প্রথম আয়োজনকে নিয়ে? দি ফিওনা প্রেজেন্টস ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4। ঢাকা FM 90.4 এখানে এসে ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমার খুবই ভালো লাগলো। আমি এই প্রোগ্রাম অনেক আগ থেকে শুনতাম, এই ভালোবাসার গল্পগুলো আমি অনেক আগ থেকে শুনতাম। ফিজিক্যালি এখানে আসতে পেরে এবং এখানকার এনভায়রনমেন্ট সবকিছু দেখে আমার খুব ভালো লাগছে। যেটা শুধু কল্পনাতে ছিল, সেই জায়গাটাকে আমি দেখতে পাচ্ছি এখন। লাভগুরুকে দেখতে পাচ্ছি এবং লাভগুরুর সাথে পাশে বসে কথা বলছি। সো এই ফিলিংসটা সত্যি অনেক অনেক বেশি, মানে কি বলবো, আসলে ভাষা নেই, ভাষা পাচ্ছি না এই মুহূর্তে। নিজের যেই ভিতরে ফিলিংসটা কাজ করছে সেটা বলার মতো। তারপরে শুধু বলবো এতটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, লাভগুরুকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ফর ইউর গ্রেসফুল প্রেজেন্স অ্যান্ড অফকোর্স তোমার বারবার লুকের কথা বলতেছি, অনেক সময় ফান করে হয়তো বলি, বাট তোমার যে জিনিসটা মানুষ খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছে সেটা হচ্ছে তুমি খুব সহজভাবে মানুষকে কানেক্ট করতে পারো। কানেক্ট শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানুষের সাথে মানুষকে মিলিয়ে দেওয়া, মানুষের অনুভব অনুভূতিকে ছুঁয়ে দেখা। দিস ইজ দ্য সো প্রেসিয়াস কোয়ালিটি অফ ইয়ার্স। তুমি যদি আমাদের প্রোগ্রামের সাথে অ্যালাইন হও কোনো না কোনো পরিচয়, সেটা আমাদের জন্য দারুণ ভালো লাগা হবে। আমরা অনুষ্ঠান শেষ করছি সোনিয়া, উইথ ইউর পারমিশন, রাইট? আর তুমি তোমার সাদমানকে উদ্দেশ্য করে যে গানটা গেয়েছো, সেই গানটা আমরা ডেডিকেট করতে পারি সাদমানকে, নাকি পারি না? হ্যাঁ, ওকে, আমি তাহলে বিদায় নিচ্ছি। আজকের মতো সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। তুমি সাদমানকে উদ্দেশ্য করে যদি বলতে চাও, বলো কিছু কথা, তারপর পরই তোমার রেকর্ডেড গানটি প্রচারিত হবে শুধুই সাদমানকে ডেডিকেট করে। ওকে, আমি তো জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে। এনিওয়ে, আমরা বিদায় নিচ্ছি। ফিওনা প্রেজেন্টস ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে। ফিওনা আমাদের প্রাউড স্পন্সর, যারা অলরেডি ঘোষণা করেছে 70% ডিসকাউন্ট, এবং আগামী 15ই আগস্ট 11:30 পর্যন্ত আপনারা চাইলেই 1000 টাকা সমপরিমাণ পারচেজ করলেই পাচ্ছেন আই এম জেনারেল টি শার্ট এক্স্যাক্টলি ফ্রি। এবং সেই সাথে আমরা এটা অফারও করেছি, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা যদি মনে করেন যে ফিওনার পোশাক একদম এক্স্যাক্টলি প্রকিউরড যে প্রাইস, সেই প্রাইসে নিতে চান, নিতে পারেন। এবং আপনারা ফিওনার অ্যাম্বাসেডার হিসেবে এই প্রোডাক্টগুলো সেল করে আপনারা প্রফিটেবল হতে পারেন, বা আপনাদের ক্ষুদ্র পুঁজিপতি হিসাবে, ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আপনারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারেন। সেই প্রসেস এবং সমস্ত কিছু আমরা খুব শীঘ্রই সামনে প্রোগ্রাম থেকে নিয়ে আসছি। ওভার টু ইউ সোনিয়া, ডেডিকেট করুন আপনার প্রিয় সাদমানকে, তারপর যাচ্ছে আপনার রেকর্ডেড প্রোগ্রামে। থ্যাংক ইউ, এবং সবাই অনেক ভালো থাকুন এবং জীবনটাকে অনেক বড় করে বাঁচুন।